শোনা যাচ্ছে? ঠিক আছে, চলো। তো তোমাদের সাথে অনেকদিন পর সাক্ষাৎ হলো। তোমরা জানো যে আমাদের যে ক্লাস চলছে তাতে আমার দুটো ক্লাস বরাদ্দ রয়েছে। একটি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এবং তার সাথে সায়েন্সের পার্টটা। এবং এই শনিবার দিন করে তোমাদের দুটো ক্লাস আমার দেওয়া থাকে। তোমরা জানো আমাদের প্রথমে আমরা এই চাইল্ড ডেভেলপমেন্ট পড়ব, এরপরে আমরা সায়েন্সের ক্লাসটা নেব। ঠিক আছে, অর্থাৎ একই দিনে দুটো ক্লাসই কিন্তু করানো হবে। কারণ সত্যি কথা বলতে টাইমের শিডিউল কোনো হতেই মেলানো যাচ্ছিল না, যার ক্ষেত্রে একটা দিনে আমরা দুটো ক্লাস করাবো। ঠিক আছে, আশা করি তোমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, কারণ প্রথমে যে ক্লাসটা রয়েছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, এটা সায়েন্স আর্টস সবার জন্য। ঠিক আছে, সায়েন্স আর্টস এটা সবার জন্য রয়েছে। তন্ময়, তুমি বাবা একটু ল্যাব করে জয়েন করো, সবাই শুনতে পাচ্ছে। তুমি মনে হয় শোনার প্রবলেম হচ্ছে, তুমি ল্যাব করে জয়েন করে যাও, শুনতে পাবো। ঠিক আছে, বাকিরা সবাই শুনতে পাচ্ছ? বাকি সবাই শুনতে পাচ্ছ তোমরা? ওকে ওকে, ঠিক আছে, চলো। তো আজকে আমরা এই প্রথম ক্লাসে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে তোমরা দেখছো যে আমরা সিলেবাস ডিসকাস করব এবং প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন এসেছিল। প্রথমে আমরা ডিসকাস করব সিলেবাস সিলেবাস তারপর আমরা ডিসকাস করব পিওয়াই কিউ। ঠিক আছে, দেখো গ্রুপে আমি লিখেছি যেভাবে সেভাবেই করো। ঠিক আছে, আমি এখন ক্লাসে আছি, তো তোমাকে দেখো গ্রুপে সব বলা আছে, যেভাবে বলা আছে সেভাবে করো। টিচমেন্ট ডাউনলোড করেছো? তো দেখো প্রসিডিওর বলা আছে সেভাবেই করো। হ্যাঁ, দেখো এবারে তোমরা দেখতে পাচ্ছ এখানে সিলেবাসের সাথে সাথে আমরা পিওয়াই কিউটা আজকে আমরা ডিসকাস করে নেবো। কার না? চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি। ঠিক আছে, এবারে সত্যি কথা বলতে মানে আমার বলতে আপত্তি নেই তোমাদেরকে, এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি এর প্রত্যেকটা অপশানগুলো না খুব কাছাকাছি থাকে। বুঝতে পেরেছো কি বললাম? মানে এতটাই ক্লোজলি থাকে যে ডিস্টিংগুইশ করা খুবই কষ্টকর হয়ে যায় যে কোনটা সঠিক উত্তর আর কি। ঠিক আছে, যারা তোমরা প্রিভিয়াস ইয়ার মানে তোমরা পরীক্ষা দিয়েছো বা যারা কোশ্চেনপত্র দেখেছো, তোমরা আশা করি আমার কথার সাথে একমত হবে। কারণ অনেকটাই ক্লোজলি অপশানগুলো থাকে, যার কারণে বেশি প্র্যাকটিস করলে তবে গিয়ে আমরা সঠিকভাবে করে আসতে পারবো। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা দেখবে আজকে আমি তোমাদেরকে সিলেবাস দেখাবো, সেই সাথে তোমাদেরকে আমি পিওয়াই কিউ দেখাবো। আর তোমরা জানো যে প্রিপারেশন এসপির প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল তোমরা নিশ্চয়ই কম্পেয়ার করে দেখেছো বাকিদের তুলনায়। আমরা লেটেস্ট প্যাটার্নে এবং মডার্ন টেকনোলজিকে কাজে লাগিয়ে আমরা রেডি করি, এবং আশা করি ইন ফিউচার যে সমস্ত তোমাদেরকে আমি আমার সাবজেক্ট থেকে যে মেটেরিয়ালগুলো দেবো পরীক্ষার জন্য আশা করি কমন চলে আসবে, যেটা তোমরা এসএসসির ক্ষেত্রে কমন পেয়েছো যারা তোমরা কোর্স নিয়েছিলে। তো সেক্ষেত্রে তোমাদের যে বিশ্বাস তোমরা রেখেছো সেই বিশ্বাস কিন্তু আমি অক্ষুণ্ণ করব না। ঠিক আছে, তোমাদের বলছি প্রথম থেকেই তোমাদেরকে আমি এসিওর করছি যে হ্যাঁ তোমরা এখান থেকে প্রশ্ন কমন পাবে। হ্যাঁ, আমরা হয়তো পুরো সিলেবাস কভার করাই, অনেক কোশ্চেন প্র্যাকটিস করাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে এটাও ঠিক, কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। আর আমি চেষ্টা করছি প্রত্যেকটা সাবজেক্ট, ঠিক আছে, আমি শুধু দুটো ক্লাস নিচ্ছি, সিডিপি আর সায়েন্স। বাকি যেগুলো রয়েছে সোশ্যাল স্টাডিজ বা তোমার ইংলিশ, আশা করি ইংলিশের ক্লাসটাও তোমরা ভালো পাবে। কারণ ইংলিশের ম্যাডাম খুব সুন্দর পড়ান, কিন্তু এইটুকু আমি বলতে পারি, তাই না? তোমরা হয়তো ভালো বলতে পারবে কারণ তোমরা পড়ছো, তবে ইংলিশ ম্যাডাম বা ম্যাথের স্যারও খুব সুন্দর পড়ান। আশা করি তোমাদের কোনো ক্লাসই খামতি হবে না। বাংলার স্যার রয়েছেন, তাই না, অমর স্যার, উনিও খুব ভালো পড়ান, তাই তো? তোমরা যারা ক্লাস করেছো তোমরা বলো তোমাদের ক্লাস কেমন লাগছে। তোমরা যেহেতু ক্লাস করছো তোমরা, তাহলে তোমরা বলো কেমন লাগছে তোমাদের ক্লাসগুলো। তোমরা ভালো বলতে পারবে, আমার থেকে তোমরা ভালো বলতে পারবে। ঠিক আছে, কারণ আমি চেষ্টা করেছি যাতে তোমাদেরকে সমস্ত ক্লাস ভালো করে দেওয়া যায়, তোমরা যাতে ভালো করে শিখতে পারো, সেটাই উদ্দেশ্য আর কি, যাতে তোমরা সবকিছু ঠিকঠাক করে শিখতে পারো। ঠিক আছে, ঠিক আছে, তো সেটা সময় এলে আরো ভালো বোঝা যাবে। ঠিক আছে, চলো। তো আমাদের প্রথমে যেটা আমরা আলোচনা করব, ঠিক আছে,
প্রথমে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে দেখো শিশু বিকাশ, ঠিক আছে। এখান থেকে থাকবে 15টি কোশ্চেন থাকবে। আচ্ছা, সেই সাথে দেখতে পাচ্ছ তোমরা ব্যাপক শিক্ষা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ, এখান থেকে থাকবে 5টি কোশ্চেন। তারপর দেখতে পাচ্ছ শিখন এবং শিক্ষণ বিজ্ঞান, সেখান থেকে থাকবে 10টি কোশ্চেন, টোটাল 30টি কোশ্চেন থাকবে, ঠিক আছে। যাদের শুনতে কিংবা দেখতে প্রবলেম হচ্ছে, তোমাদের নেটওয়ার্কের সমস্যা রয়েছে, তোমরা একটু লেফট করে জয়েন করে যাও, ঠিক আছে। একটু তোমরা লেফট করে জয়েন করে যাও। বাকিরা কিন্তু শুনতে পাচ্ছে সবাই, তাই তো? বাকিরা কিন্তু সবাই শুনতে পাচ্ছে। যাদের সমস্যা হচ্ছে তোমরা একটু বাবা লেফট করে জয়েন করে যাও, ঠিক আছে। চলো তাহলে প্রথমে যে দেখতে পাচ্ছ তোমরা যে শিশু বিকাশ থেকে রয়েছে বিকাশের ধারণা, শিখনের সাথে তার সম্পর্ক কি, শিশুর বিকাশের মূলনীতি, বংশগতি এবং পরিবেশের প্রভাব। আচ্ছা, সামাজিকরণ পদ্ধতি, তার মধ্যে রয়েছে দেখো সামাজিক জগৎ অর্থাৎ শিশু এবং শিক্ষক, পিতামাতা, সহপাঠী, পিয়াগেট, কোহলবার্গ, তাই না? এই সমস্ত হচ্ছে কি তাদের গঠনমূলক এবং সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি, শিক্ষা কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বুদ্ধির গঠন, মানে হিউজ সিলেবাস, তোমরা দেখতেই পাচ্ছ বাবা, প্রচুর সিলেবাস, ঠিক আছে। আমরা কেমন ভাবে পড়বো জানো তো? আমরা পড়বো এইভাবেই পড়বো যে তোমরা দেখতে পাচ্ছ যে বিকাশের ধারণা এবং শিক্ষণের সাথে তার সম্পর্ক কি, এই যে ইউনিটটা আমরা প্রথমে এখান থেকে থিওরি পড়বো। আর তোমরা তো জানো আমরা থিওরির সাথে এমসিকিউ প্র্যাকটিস করাই, তাই না? থিওরি প্লাস এমসিকিউ দুটোই কিন্তু একটা ক্লাসেই হয়ে যায়, তাই তো? এবং আমি যেটা এবার থেকে তোমাদের জন্য চালু করছি, যেটা যেদিনকে পড়ানো হবে আমরা থিওরি এবং এমসিকিউ প্র্যাকটিস করে দিই, সেই সাথে তোমাদের জেমিনি যে মক টেস্ট তোমরা খুব পছন্দ করেছো, তাই না? খুব পছন্দ তোমাদের একটা জিনিস জেমিনি মক টেস্ট, সেই মক টেস্ট কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ওকে, মানে ধরো আমরা বিকাশের ধারণা এবং শিখনে তার সম্পর্ক থিওরি পড়লাম, দিয়ে আমরা সাজেস্টেড এমসিকিউ রিলেটেড এমসিকিউ গুলো আমরা প্র্যাকটিস করলাম ক্লাসেই। দেন আমরা কি করব না, ওই পার্টিকুলার পোর্শন থেকে তোমাদেরকে জেমিনি মক টেস্ট আমরা প্রোভাইড করব। ওকে, তো আশা করি এইভাবে করলে তোমাদের প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটার যে চ্যাপ্টারগুলো, আশা করি তোমাদের সমস্যা থাকার কোনো কথা নেই, ঠিক আছে। তারপর তো আমরা যেভাবে মডেল কোশ্চেন ব্যবহার করাই তেমন তোমাদের মডেল কোশ্চেন ব্যবহার করাবো। এবং আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষার আগে এইভাবে সমস্ত সিলেবাস আমি কমপ্লিট করে দিতে পারবো, ঠিক আছে। এটা আমি বিশ্বাস রাখছি এবং তোমাদেরকেও বলছি যে বিশ্বাস রাখো, এইভাবেই আমরা আস্তে আস্তে করে এগোবো, ঠিক আছে। চলো নেক্সট কি আছে দেখো, বংশগতি বৃদ্ধি, ভাষা এবং চিন্তা, সমাজ গঠনের লিঙ্গের ভূমিকা, লিঙ্গ বৈষম্য, শিক্ষা সংক্রান্ত পদ্ধতি। আচ্ছা, শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিগত পার্থক্য, ভাষা, জাতি, লিঙ্গ, সম্প্রদায়, ধর্ম, ঠিক আছে। এবং হচ্ছে তোমার দেখো ইত্যাদির ভিত্তিতে পৃথকীকরণের বোধ, শিখনের মূল্যায়ন এবং শিখনের মূল্যায়নের মধ্যে পার্থক্য, শিখন এবং শিখনের মধ্যে যে মূল্যায়নের মধ্যে পার্থক্য, স্কুল মূল্যায়ন, তাই না? স্কুল ইভ্যালুয়েশন যেটাকে আমরা বলি, ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। আচ্ছা, ধারণা এবং অনুশীলন। সেই সাথে দেখতে পাচ্ছ তোমরা শিক্ষার্থীর দ্রুত মূল্যায়নের জন্য শ্রেণীতে শিক্ষার্থীদের মধ্যে শিখন এবং যুক্তি ধারণা বিস্তার ক্ষমতা বৃদ্ধি, শিক্ষার্থীর কৃতিত্বের মূল্যায়নের জন্য সঠিক প্রশ্ন পদ্ধতি। আচ্ছা, লিঙ্গ একটি সামাজিক গঠন, এই হচ্ছে আমাদের প্রথম যেটা, মানে এই যে পুরোটা থেকে এটা থেকে থাকবে কত, 15 নাম্বার, 15টা এমসিকিউ থাকবে, 15 নাম্বার থাকবে, ঠিক আছে। 15টি এমসিকিউ এবং 15 নাম্বার। ওকে, এবারে দেখতে পাচ্ছ 5টি কোশ্চেন থাকবে ব্যাপক শিক্ষা এবং বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশুদের বোধ। তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যক্তিগত এবং পিছিয়ে পড়া শিশুদের জনশিক্ষা, প্রতিবন্ধকতা সহ শিশুদের শিখন পদ্ধতি, আর প্রতিভাবান, সৃজনশীল এবং বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিখন পদ্ধতি, ঠিক আছে। তো আশা করি তোমরা এই যে পার্টটা তোমরা বাংলাতে পড়তেই অভ্যস্ত, তাই তো? বাংলাতে পড়তে অভ্যস্ত। যদি তোমরা চাও যে স্যার আমাকে ইংলিশটাও দিলে ভালো হয়, আমি অবভিয়াসলি তোমাদের ইংলিশের সিলেবাসটাও দিয়ে দেবো, ঠিক আছে। আমি জানি 2-1 জন হতে থাকবে যারা ইংলিশে, তো এই জন্য আমি এখানে কোশ্চেন কিন্তু বাংলা ইংরেজি দুটোই করেছি, ঠিক আছে। আমি চেষ্টা করব তোমাদের ক্লাসগুলোতেও বাংলা ইংরেজি দুটো ভার্সানে কোশ্চেনগুলো রাখার জন্য, কিন্তু এখানে সিলেবাসটা আমার মনে হলো যে সবাই যেহেতু তোমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলা, তো আমি বাংলায় রেখেছি, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছ তো? কোনো সমস্যা নেই তো তোমাদের? কোনো সমস্যা নেই তো? আমার কথাগুলো সবাই বুঝতে পারছো তো? কি গো? কিচ্ছু শুনতে পাইনি, যে এই এতক্ষণে শুনতে পাচ্ছি। তোমার নেটওয়ার্ক সমস্যা বাবা, ঠিক আছে। সবাই শুনতে পাচ্ছে। তুমি একটু নেটওয়ার্কটা হচ্ছে কি তুমি ঠিক করো, একটু বাইরের দিকে বেরো, নেটওয়ার্কটা সমস্যার জন্য হয়তো প্রবলেম হচ্ছে। যাই হোক, দেখো
এই দেখতে পাচ্ছ সবাই কমেন্ট করছে যে সবাই ঠিকঠাক করে শুনতে পাচ্ছে। স্যার বলতে একটা কথা ছিল। হ্যাঁ বলো। স্যার নোটস গুলো যদি সকালে দিয়ে দেয় তো মানে তাহলে আমরা একবার রিভাইজ করে রাখতে পারতাম, তাহলে রাতে সুবিধা। ওকে ওকে, সেটা আমি দেবো। আমি যেহেতু আজকে সিলেবাস আর পিওয়াইকিউ আমি স্টাডি করাবো বলে আমি দিইনি, ঠিক আছে। আমার ক্লাসে তোমরা যেটা বলছো যেমন ভাবে আমি আগে ক্লাসে তোমাদেরকে দিয়ে দিতাম, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমাদের জন্যই সবকিছু করা, তাই না? এই যে এত কিছু তামঝাম চলছে এটা তোমাদের জন্যই, ঠিক আছে। তো আমার কোনো আপত্তি নেই, ওকে স্যার, ওকে। হ্যাঁ তোমাদেরকে দিয়ে দেবো, সমস্যা কিছু কারণ নেই। দেখো এবার দেখতে পাচ্ছ এখানে শিখন এবং শিখন যে বিজ্ঞান, সেখান থেকে 10টি কোশ্চেন থাকবে। এখানে বিশেষ করে দেখো কিভাবে শিশুরা চিন্তা করে শেখে, কিভাবে এবং কেন স্কুলের কাছে শিশুরা ব্যর্থ হয়, শিক্ষাদান এবং শিখনের মৌলিক পদ্ধতি, আচ্ছা শিশুদের শিখনের কৌশল, সামাজিক কাজ হিসাবে শিখন, শিখনের সামাজিক প্রসঙ্গ, আচ্ছা সমস্যার সমাধানকারী বৈজ্ঞানিক অনুসন্ধানকারী হিসাবে শিশু, শিশুদের শিক্ষা ব্যবস্থা বিকেন্দ্রীকরণ ধারণা, শিশুদের শিখনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ, ঠিক আছে, পেশনা এবং শিখন, অবসাদ এবং আবেগ। আমি জানি তোমরা সবাই এই সিলেবাসটা বিএডে পড়েছিলে, বাট সবাই ভুলে গেছো, এটা আমি বিশ্বাস করি, তাই তো? সবাই ভুলে গেছো, এটা ভুলাটা স্বাভাবিক ব্যাপার, কারণ বহুদিন হয়ে গেল। আর এগুলো তোমরা তখন পাস করার জন্যই পড়েছিলে, যতটুকু পড়া দরকার। কিন্তু এবারে চাকরি পাওয়ার জন্য পড়তে হবে, তাই না? স্কোর পেতে হবে, তো দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তাই না? তো অবভিয়াসলি এখন তোমরা ভালো করে পড়বে, তাই তো? তো যে ক্ষেত্রে হচ্ছে কি তোমাদেরকে আমি এই জন্য স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস এক একটা করে ক্লাসে আমি পড়াবো, ঠিক আছে। তো যাই হোক, তোমরা জানো যে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যদি আমরা স্টাডি করি, তাহলে আমরা বুঝে যাব যে কি ধরনের কোশ্চেন হয়, বা সেখানে তোমার পারফরমেন্সটা কেমন, বা তোমাকে আরো কতটা বেশি এফোর্ট দিতে হবে, ঠিক আছে। তো সেই জিনিসটা কিন্তু পিওয়াইকিউর মধ্যে লুকিয়ে থাকে। তো যাই হোক, আমরা যেহেতু শুরু করছি আমরা, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি শুরু নয়, আমরা কিন্তু এর আগে থেকে বহুদিন আগে থেকে আমরা পড়ানো শুরু করেছিলাম। বাট যেহেতু হচ্ছে কি তখন খুব কমজন স্টুডেন্ট ছিল, এসএসসির পরে যেহেতু অনেক স্টুডেন্ট জয়েন করেছে, এগুলোকে আবার রিভিশন দিতে হচ্ছে। তো রিভিশন দেওয়া মানে এমন নয় যে একই জিনিসই পড়ানো হচ্ছে, তা নয়। আমরা সবসময় চেষ্টা করি মডিফাইড স্টাডি মেটেরিয়াল তোমাদেরকে দেওয়ার জন্য। তো আগে কিন্তু এইভাবে ছিল না, এখন নতুন করে নতুন ফরম্যাটে সবকিছু নতুনভাবে তোমাদেরকে তুলে ধরা হচ্ছে, ঠিক আছে। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব আমাদের পিওয়াইকিউ কোশ্চেনে। আর তোমরা চেষ্টা করবে সবাই টাইপ করে অ্যান্সারটা বলার জন্য, কারণ যদি তোমরা মাইকে যদি কথাটা বলো তাহলে বুঝতেই পারছো কেওস হবে, কারণ আপাতত 62 জয়েন করে আছো, তাই না? তোমরা চেষ্টা করবে যেভাবে তোমরা এসএসসিতে যেমন করে উত্তর দিতে, ঠিক আছে, সেভাবে উত্তর দাও। আজকে যেহেতু প্রথম ক্লাস, তো আমি চেষ্টা করবো আস্তে আস্তে করে এগানোর জন্য, ধাপে ধাপে করে এগাও। চলো কোশ্চেন নাম্বার 1, পিওয়াইকিউ। হ্যাঁ, পুরোটাই পিওয়াইকিউ, বাংলা ইংরেজি দুটো আছে। আমি প্রথমে বাংলাটাই পড়ছি, কারণ তোমরা সবাই বাংলাতে আশা করি বুঝতে পারবে আর কি। দেখো তো বলছে, দেখো শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগানোর ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য হলো কি? অপশান এ, সময় সময় শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া, মাঝে মাঝে ভুলের জন্য তিরস্কার করা, শিক্ষার্থীরা যতটুকু সাফল্য অর্জন করতে পারে তা মেনে নেওয়া, একটি খুব উচ্চ মান বজায় রাখা। বলো কিভাবে, বলো। সবাই চেষ্টা করো, যারা তোমরা তোমার 65 জন জয়েন করেছো, 65 জনই চেষ্টা করো যাতে হচ্ছে কি তোমরা উত্তরগুলো ঠিকঠাক করে বলতে পারো। আমি বলেছি যে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার গুলো কাছাকাছি থাকবে, তোমাদেরকে চেষ্টা করতে হবে যাতে তার মাঝখানে নিজেকে সঠিকভাবে উত্তরগুলো দেওয়ার জন্য, ঠিক আছে, সঠিকভাবে। আচ্ছা, 2-1 বাদে বাকিরা সবাই বলছে অপশান এ। আমি বলেছিলাম না এখানে কিন্তু একটা কন্ট্রোভার্সি হবে, কিন্তু দেখো বলেছে যে শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা জাগানোর ক্ষেত্রে শিক্ষকের কর্তব্য। তো দেখো মাঝে মাঝে ভুলের জন্য তিরস্কার করা, এটা তো কোনো মতেই হবে না, তাই না? বকাঝকা করা যাবে না, বাচ্চাদেরকে বকাঝকা একদমই করা যাবে না, তাই না? তাহলে অপশান বি একদম বাদ চলে গেল। আচ্ছা, একটি খুব উচ্চ মান বজায় রাখা, এটাও কিন্তু হচ্ছে কি আমরা করতে পারবো না। বাকি পড়ে থাকলো অপশান এ আর সি, সময় সময় শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া, শিক্ষার্থীরা যতটুকু সাফল্য অর্জন করতে পারে তা মেনে নেওয়া। এরকমটা নয় যে পরে ছেলে পরমানন্দ, যত উচ্ছন্ন যায় তত আনন্দ, এরকমটা নয়। এটা আমরা মানে বলে থাকি, ঠিক আছে, কিন্তু সেরকম তো হবে না। শিক্ষার্থীদের ক্ষেত্রে আমাদেরকে যতটা ভালো তাদেরকে বেটার করা যায় সেই জিনিসটা আমাদেরকে করতে হয়। তো এই জন্য আমরা এখানে অপশান এর সঙ্গেই সঠিক উত্তরে যাব, ঠিক আছে। তাহলে কি করতে হবে এখানে? অপশান এ, সময় সময়ে শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া, এটাই হচ্ছে কি সঠিক উত্তর। যারা তোমরা অপশান এ বলছিলে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে,
আই হোপ সবাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। প্রথম কোশ্চেনের অপশন কিন্তু সি হবে না, অপশন এটা হবে, তাই না? কেন হবে না তোমাদেরকে বলে দিলাম, তাই না? কেন সি হবে না একটা নীতিবাক্য দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 কি বলছে দেখো, যে হাউ ক্যান ইন্টারেস্ট অফ দ্য লার্নার্স বি মেনটেন্ড, অর্থাৎ বলছে শিক্ষার্থীদের আগ্রহ কিভাবে বজায় রাখা যায়। ভালো বক্তৃতা দেওয়া, পাঠ্যপুস্তক থেকে ভালো উদাহরণ দেওয়া, শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, প্রতিদিন পড়াশোনা পরীক্ষা করা। বলো আগ্রহটাকে বা ইন্টারেস্টটাকে কিভাবে তুমি গ্রো করাবে। একজন বলছে অপশন বি, বাকিরা সবাই অপশন সি বলছে, তাই তো? তোমাদের মনে হয় যেটা মনে হয় সেটা বলবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যে অন্যজন এ বলছে মানে আমি এ বলবো, অন্যজন বি বলছে মানে আমি বি বলবো, এমনটা নয়। তোমরা চেষ্টা করবে, তোমরা চেষ্টা করবে উত্তরগুলো সঠিক করার, তাই না? চলো তাহলে একদম যারা তোমরা সি বলছো একদম ঠিক, শিক্ষার্থীদের পরিচিতি পরিবেশ থেকে উদাহরণ দাও, ঠিক আছে, অপশন সি, অর্থাৎ টু সাইট এক্সাম্পলস ফ্রম দ্য লার্নার্স ফ্যামিলিয়ার এনভায়রনমেন্ট। ওকে, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। যারা তোমরা বলছো যে শিক্ষার্থীদের পরিচিত পরিবেশ থেকে উদাহরণ দেওয়া, এটাই একদম সঠিক উত্তর হবে, ঠিক আছে। এইভাবে আমরা শিক্ষার্থীদের আগ্রহটাকে বজায় রাখতে পারি। চলো কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে এই যে শিক্ষকের জন্য পরীক্ষার্থীর আবেগ সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য। এর একটি কারণ হলো একজন শিক্ষক পারেন ড্যাশ, শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে, শিক্ষার্থীদের রাগ নিয়ন্ত্রণ করতে, পরীক্ষার ভয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শান্ত রাখতে, নাকি কৌতুকপূর্ণ আচরণ বন্ধ করতে। বলো এটা সবাই তোমরা এ বলছো, ঠিক আছে, যেহেতু বলেছে যে শিক্ষকের জন্য শিক্ষার্থীদের আবেগ সম্পর্কে জ্ঞান থাকা অপরিহার্য, তাই তো? ইমোশন, তাই না? ইমোশনটাকে হচ্ছে কি তোমাকে জানতে হবে, তো সেটা জানলে আমরা কি করতে পারি, তাহলে শিক্ষার্থীদের উদ্বেগ দূর করতে পারি আমরা, তাই না? একদম অপশন যারা তোমরা এ বলছো একদম সঠিক বলছো, এই বিষয়ে কোনো দ্বন্দ্ব নেই, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো, আর তোমাদেরও আমি বলছি, আমি যখন তোমাদেরকে গ্রুপে পিডিএফটা দেবো, দুটোই দিয়ে দেবো, একটা আছে তোমার এই যে অ্যান্সারটা যেটা করছি সেটাও দেবো, প্লাস যেটা হচ্ছে তোমাদেরকে এমনি উইদাউট অ্যান্সার সেটাও দিয়ে দেবো, কারণ পরবর্তীকালে যখন প্র্যাকটিস করবে তোমরা, যেখানে উইদাউট অ্যান্সার থাকবে সেটাই তোমরা প্র্যাকটিস করবে। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে দুটোই পিডিএফ থাকবে তোমাদের কাছে, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন কি করবে, উইদাউট অ্যান্সার যেটা সেটাকে প্র্যাকটিস করবে, প্রয়োজন পড়লে অ্যান্সারগুলোকে মিলিয়ে নেবে এখান থেকে। চলো কোশ্চেন নাম্বার 4, নিচের কোন আইনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত নয়? নয় বলেছে। Which of the following acts is not related to the inclusive education? এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা জানো, তাই না? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, তোমরা সবাই জানো। তাহলে নিচের কোন আইনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সাথে সম্পর্কিত নয়? বলো কি হবে? শিক্ষার অধিকার, শিশু শ্রম প্রতিরোধ, শারীরিক শাস্তি প্রতিরোধ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তত্ত্বাবধান। বলো কি হবে? শুধু একজন ডি বলছে, তাই তো? একজন না, দুজন ডি বলেছে, বাকিরা সবাই তোমরা বি কিংবা সি বলছো। আমি জানি এটা একটু তোমাদের সমস্যা হতে পারে, তোমরা এখানে ইংলিশের মানেগুলো দেখে নিতে পারো। রাইট টু এডুকেশন, প্রিভেনশন অফ চাইল্ড লেবার, প্রিভেনশন অফ কর্পোরাল পানিশমেন্ট, কাস্টাডি টু দ্য স্পেশাল নিডস চিলড্রেন্স, ঠিক আছে? তাহলে তোমরা এখানে তোমরা যারা তোমরা অপশন ডি বলছো না, তারাই একমাত্র সঠিক উত্তর বলছো, ঠিক আছে? যারা ডি বলেছে তারাই একমাত্র সঠিক উত্তর বলেছে, যেহেতু এখানে কি বলেছে বলো দেখি, যেহেতু বলেছে যে নিচের কোন আইনটি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার, যেটাকে আমরা ইনক্লুসিভ এডুকেশন বলি, তাহলে ইনক্লুসিভ এডুকেশনের সঙ্গে রাইট টু এডুকেশন বা তোমার হচ্ছে চাইল্ড লেবারটাকে প্রিভেনশন করা, তাই না, শিশু শ্রম প্রতিরোধ করা, বা এই যে দেখতে পাচ্ছ যে শারীরিক শাস্তি থেকে বিরত রাখা, এই জিনিসগুলোকে আমরা ইনক্লুডেড রেখেছি।
কিন্তু এখানে বলেছে না কাস্টডি বা তোমার হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তত্ত্বাবধান, এই জিনিসটা কিন্তু ইনক্লুসিভ এডুকেশন থেকে আলাদা করে রাখা হয়েছে, তাই না? তাহলে এটা কিন্তু অপশন ডি এরটা সঠিক উত্তর। আমি যখন থিওরি পড়াবো তোমাদেরকে তখন আরো বেশি ডিটেলসে তোমাদেরকে বলে দেবো, শুধু এইটুকু এখানে মনে রাখ। চলো কোশ্চেন নাম্বার 5, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন? অর্থাৎ ব্যাপক মূল্যায়নের অর্থ কি? কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন বা ব্যাপক মূল্যায়নের অর্থ কি? পুরো পাঠ্যক্রমের মূল্যায়ন, সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, সমগ্র বুদ্ধিভিত্তিক হচ্ছে কি ক্ষমতার মূল্যায়ন, সকল শিক্ষার্থীদের একই সাথে মূল্যায়ন? বলো, সবাই বলো, চেষ্টা করো, সবাই চেষ্টা করো, যারা ক্লাস করছো সবাই চেষ্টা করো। দেখো তাহলে এটা কিন্তু উত্তর হয়ে যাবে কি, যারা বি বলছো, ইভালুয়েশন অফ অল রাউন্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমরা সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়নটাকে আমরা কি বলি? কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ঠিক আছে, তাহলে কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন মানে সর্বাঙ্গীন বিকাশের মূল্যায়ন, ইভালুয়েশন অল রাউন্ড ডেভেলপমেন্ট। ঠিক আছে, অল রাউন্ড ডেভেলপমেন্টটাকে আমরা কি বলি? কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন। ঠিক আছে, আচ্ছা মানে 5টি কোশ্চেন হলো, তো তোমাদের কেমন লাগছে যে তোমরা পারবে? কোশ্চেন দেখে তোমাদের কি মনে হচ্ছে? কনফিডেন্স আসছে যে হ্যাঁ পারবো? কি মনে হচ্ছে বলো? প্রত্যেকে নিজের ফিডব্যাক জানাও যে স্যার আমার একটা কনফিডেন্স আসছে পারবো বলে, তাই তো? এমন হয় না যে পড়ার শুরুতে একটা মনে হয় না যে আমার মনে হয় পারবো না, তাহলে সেই জিনিসটা তো মনে হচ্ছে না, তাই তো? ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড। তোমরা মিস করছিলে, ক্লাস মিস করছিলে? তোমরা কি ক্লাস মিস করছিলে আগে যারা ক্লাস করতে? তো আবার আমরা ফিরে এসেছি, সমস্যা কিছু কারণ নেই, এইভাবে তোমরা রেগুলার ক্লাস করতে পারবে। ঠিক আছে, যেভাবে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী তোমাদের ক্লাস চলবে, সমস্যা কিছু কারণে। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6, দেখো ইফেক্টিভ ওয়ে টু নো অ্যাবাউট এ স্টুডেন্টস। ঠিক আছে, অর্থাৎ বলছে যে একজন শিক্ষার্থীর সম্পর্কে জানার কার্যকর উপায় হলো ড্যাশ। কি বলেছে দেখো, যে মূল্যায়ন, খেলাধুলা, তার বাড়িতে যাওয়া, পর্যবেক্ষণ করা, ইভালুয়েশন, প্লে, ভিজিট হিজ হোম, অবজারভেশনস। কি হবে বল? একদম একদম, তাহলে 2-1 বাদে কিন্তু তোমরা সবাই কিন্তু সঠিক উত্তর বলছো, তাই না? তাহলে কি হবে এখানে? অবজারভেশনস, তাই না? যেহেতু বলেছে যে একজন শিক্ষার্থী সম্পর্কে জানার কার্যকর উপায়, তাহলে আমরা অবজারভেশন করব, পর্যবেক্ষণ করব, তাই না? তাকে যদি আমরা অবজার্ভ করি তাহলে কিন্তু আমরা অনেকটাই বুঝতে পারি, তাই না? একটা ক্লাসে যখন আমরা ক্লাস নিই তখন কিন্তু যদি আমরা স্টুডেন্টের মুখের দিকে তাকাই না, তার কি ফিজিক্যাল মানে তার মেন্টাল কন্ডিশন কি রয়েছে না, সেটা আমরা কিন্তু অনেকটাই বুঝতে পারি, তাই তো? একটা মানুষকে যদি আমরা বাইরে থেকে দেখি, অবজার্ভ করি, তাহলে সেই অবজারভেশন থেকে আমরা অনেক কিছু বুঝতে পেরে যাই যে সে কি অবস্থায় রয়েছে, তার মেন্টাল কন্ডিশনটা কেমন রয়েছে, তাই না? তো এই জন্য বলছে যে একজন শিক্ষার্থী সম্পর্কে আমরা যদি জানতে চাই তাহলে আমরা তাকে অবজার্ভ করব, তাই না? আমরা তাকে পর্যবেক্ষণ করব। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 7, যদি একজন শিক্ষার্থীকে অন্য একজন সহপাঠী বারবার বিরক্ত করে আপনি কি করবেন? দেখো এটা কিন্তু তোমাদের ইন্টারভিউ কোশ্চেনও হতে পারে, যারা তোমরা SLST পরীক্ষা দিয়েছো, যারা পাস করবে তোমরা ভাইভাতে যাবে, তো সেখানেও কিন্তু তোমাকে এই ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে যে একজন শিক্ষার্থী আর একজন শিক্ষার্থীকে বারবার বিরক্ত করছে, তাহলে সেক্ষেত্রে শিক্ষক হিসাবে আপনার ভূমিকা কি? দেখো, সহপাঠীকে শাস্তি দেওয়া, বসার ব্যবস্থা আলাদা করে দেবেন, সহপাঠীর কাউন্সিলিং করাবেন, নাকি অভিভাবককে ডাকবেন? বলো। পানিশমেন্ট অফ দ্য ক্লাসমেট, সেপারেট সিটিং অ্যারেঞ্জমেন্ট, কাউন্সিলিং অফ দ্য ক্লাসমেট, কল দ্য গার্ডিয়ান। চলো, আমি বলেছিলাম না, আমি শুরুতেই বলেছিলাম যে এই ধরনের কোশ্চেনের অ্যান্সারগুলো খুব কাছাকাছি থাকে, ফলে এগুলো না সত্যি কথা বলতে কি প্র্যাকটিসের মাধ্যমেই এগুলোকে ঠিক করতে হয় আর কি, নাহলে তোমার মনে হবে যে আমার মতে বি, আমার মতে সি, এটা হতে পারে। ঠিক আছে, কারণ আমরা প্রত্যেকে হচ্ছে কি তোমার ইন্ডিভিজুয়াল থিঙ্কিং পাওয়ার আলাদা আমাদের, তাই না? আমাদের থিঙ্কিং পাওয়ার আলাদা, ফলে সেক্ষেত্রে একটু সমস্যা হয়।
ঠিক আছে, এটা কোনো বলতে আমার আপত্তি নেই, এটা কিন্তু একটু সমস্যা হয়। তো দেখতে পাচ্ছ তাহলে এখানে কি হবে, যারা তোমরা সি বলছো না, সি কাউন্সেলিং অফ দ্য ক্লাসমেট, তাই না, যে কাউন্সেলিং মানে সহপাঠীর কাউন্সেলিং করাবেন, তাকে ডেকে নিয়ে তাকে জিজ্ঞাসা করতে হবে, ঠিক আছে, যে যখন হচ্ছে কি তোমার বিরক্ত করছে না, যে তুমি কেন করছো এরকম, তোমার কি সমস্যা কি, ঠিক আছে। তো এবার তুমি যদি তাকে যে শাস্তি দাও, তাহলে সেক্ষেত্রে সে শাস্তি দেওয়া যাবে না, আমরা একটু আগেই বললাম যে ফিজিক্যাল টর্চার করা যাবে না, প্লাস বসার জায়গা আলাদা করে দিলে সে আবার ঘুরে পরে ক্লাসে আবার তাকে ডিস্টার্ব করবে, তাই না। আর কথায় কথায় তুমি যদি অভিভাবককে ডাকো, তাহলে এই অভিভাবক তো সবসময় ফ্রি থাকবে না, যে যখন তুমি বলবে চলে আসবে, তাই না। তো সেক্ষেত্রে আমরা বেসিক্যালি ওই যে যে বারবার ডিস্টার্ব করছে, বিরক্ত করছে, তাকে আমরা বলবো যে কি সমস্যা হচ্ছে বলো, কেন তুমি এরকম করছো, এটা করা তো ঠিক নয়, তাকে বোঝাতে হবে। তাহলে কাউন্সিলিং হচ্ছে কি একমাত্র রাস্তা, যেটা আমরা এই প্রবলেমটাকে আমরা সর্ট আউট করতে পারি, ঠিক আছে। আমি বলেছি আগে যে অ্যান্সারগুলো কাছাকাছি থাকবে, একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করতে হবে, ঠিক আছে, তখন তোমরা দেখবে ভালো করে বলতে পারো। চলো কোশ্চেন নাম্বার 8 বলছে হাউ ক্যান এ টিচার আইডেন্টিফাই ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, ঠিক আছে, বলছে একজন শিক্ষক কিভাবে মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করতে পারেন। ওকে, মানে একজন মেধাবী স্টুডেন্ট, এই যে আমি ধরো তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদের মধ্যে কে বেশি মেধাবী আমি কি করে চিনব, বা তোমরা যখন স্কুলে যাবে তোমরা কিভাবে তাকে আইডেন্টিফাই করবে। দেখো, তাদের পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে, তাদের শ্রেণীকক্ষের আচরণ পর্যবেক্ষণ করে, পারিবারিক ইতিহাস জেনে, নাকি অন্য শিক্ষার্থীদের সাথে সম্পর্কেরও ভিত্তি করে, বলো কি করবে তোমরা। কারোর কি এ মনে হচ্ছে না, কারোর এ মনে হচ্ছে না, হ্যাঁ মনে হবে, আমি জানি জয়িতা বলছি যে তার এ মনে হচ্ছে, এই যে অনেকেরই মনে হবে এ, তাই তো। দেখো কিন্তু উত্তর হয়ে যাবে কি বলো দেখি, উত্তর হয়ে যাবে অপশন বি এরটা, ঠিক আছে, উত্তর হয়ে যাবে কি অপশন বি এরটা, অর্থাৎ অবজার্ভিং দেয়ার ক্লাসরুম বিহেভিয়ার্স, ঠিক আছে, সে একটা ক্লাসরুমে কেমন বিহেভিয়ার করছে, তাই না, তার মধ্যে কিন্তু হচ্ছে কি তোমার রেজাল্টটাও ইনক্লুডেড হয়ে যাচ্ছে। এই যে বিহেভিয়ারের কথা বলা হচ্ছে তার মধ্যে কিন্তু তার পরীক্ষার রেজাল্টটাও চলে আসছে, তাই না। সে তার সহপাঠীর সঙ্গে কেমন আচরণ করছে, একজন শিক্ষককে সে কিভাবে কথা বলছে, শিক্ষকের সাথে তার তোমার হচ্ছে কি আচার আচরণ কেমন হচ্ছে, ঠিক আছে, সেই জিনিসগুলো কিন্তু তাকে এক্সট্রা অর্ডিনারি বানাচ্ছে, ঠিক আছে। তো এই জন্য আমরা বলতে পারি একজন শিক্ষক, একজন মেধাবী শিক্ষককে এইভাবেই শিক্ষার্থীদেরকে কিভাবে চিহ্নিত করবে না, দেখবে তার শ্রেণীকক্ষে তার আচার আচরণ, ঠিক আছে, অর্থাৎ সে ক্লাসরুমের তার বিহেভিয়ার কেমন, ঠিক আছে, এই জিনিসটা দ্বারা কিন্তু আমরা বলতে পারি। শুধুমাত্র তার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে সবকিছু যাচ করা যায় না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা অপশন বি করতে পারি সঠিক উত্তর, ঠিক আছে। চলো কোশ্চেন নাম্বার 9 বলছে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে ফর এ টিচার টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, শিক্ষকের জন্য শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার সর্বোত্তম উপায় কি, ঠিক আছে। এটাও কিন্তু তোমাদের দেখো মানে ভাইবার কোশ্চেন হতে পারে, তাই না, এটাও তোমাদের ইন্টারভিউতে তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ দ্য বেস্ট ওয়ে ফর এ টিচার টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাসরুম, ঠিক আছে, কিভাবে তুমি তোমার ক্লাসরুমের ডিসিপ্লিনটাকে বজায় রাখবে। দলগত কাজ দেওয়া, শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দেওয়া, প্রধান শিক্ষকের কাছে অভিযোগ করা, কঠোর শাস্তি আরোপ করা, বলো কি হবে। দেখো এখানে তোমাদের অপশন সি আর ডি কোনোভাবেই তো হবে না। তুমি যদি কথায় কথায় তুমি হেডমাস্টারের কাছে চলে যাও যে এই ক্লাসের বাচ্চারা হচ্ছে কি তোমাকে ক্লাসরুমে ডিস্টার্ব করছে, তাহলে হেডমাস্টার একসময় বলবে যে আপনি এটাকে হ্যান্ডেল করুন, তাই না, ক্লাসরুমের সিচুয়েশন হচ্ছে কি আপনি ঠিক করুন, আপনি বারবার বলতে পারেন না, তাই না, একবার বললে, দুবার বললে, তিনবার বললে তোমাকে কিন্তু শুনিয়ে দেবে, তাই না। তো ওতে বলছে এটা করা যাবে না, আর শাস্তি তো দেওয়া যাবে না, তাই না, শাস্তি কোনোভাবেই দেওয়া যাবে না। বাকি থাকলেও দেখো এখানে শৃঙ্খলার প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তৃতা দেওয়া আর দলগত কাজ দেওয়া, তাই না। তুমি যতই হচ্ছে বক্তৃতা দাও, যতই বোঝাও বাচ্চাদেরকে, তারা কিন্তু বুঝবে না, তাহলে তখন তোমাকে কি করতে হবে, তাদেরকে বিজি করতে হবে, ঠিক আছে। দেখবে তাদেরকে তোমাকে
একটা টাস্ক দিয়ে দিতে হবে, একটা কাজ দিয়ে দিতে হবে, তাই না? দলগতভাবে তোমাকে কাজ দিয়ে দিতে হবে। তুমি যদি তাদেরকে অ্যাসাইন করে দাও কাজ, তাহলে দেখবে তারা সেই কাজেই তারা ডুবে থাকবে। ঠিক আছে, তুমি বললে যে অমুক একটা কাজ তোমরা একটা টিম ওয়ার্ক করে দিলে, সেই টিমের মধ্যে তোমরা এটা করো, ঠিক আছে? বা তোমরা একটা হচ্ছে কি নিজেদের মধ্যে একটা এই কাজটাকে তোমরা নিজের মধ্যে হচ্ছে কি আন্ডারস্ট্যান্ডিং করে করো, দেখবে তারা কিন্তু ইউনাইটেডলি কাজটা করবে এবং শৃঙ্খলা বজায় রাখবে। ঠিক আছে, তাদেরকে বিজি করে দিতে হবে, কিছু কাজ দিয়ে বিজি করে দিতে হবে। তাহলে এখানে কিন্তু অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই ধরনের উত্তর কিন্তু তোমরা জানো যে অপশন এখানে কিন্তু এ কারেক্ট। চলো কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, শিক্ষার্থীদের ব্যর্থতার কারণ হলো ড্যাশ। মানে একটা শিক্ষার্থী কেন ব্যর্থ হয়, তাই না? বলছে মুখস্থ করার ক্ষমতার অভাব, আত্মস্থ করার চেষ্টা না করা, ঘন ঘন পরীক্ষার অভাব, শিক্ষককে অনুসরণ না করা। বলো কি কারণে হচ্ছে কি ব্যর্থ হয়, কি কারণে ব্যর্থ হয়? তাহলে তোমরা শুধু দুজন বলছে যে অপশন ডি, দুজন বলছে অপশন ডি, শিক্ষককে অনুসরণ না করা, তাই না? আরো কিছু অপশন বাড়িয়ে দেবো কি, ভ্যাকেন্সি কম থাকা, উচ্চ কাট অফ উঠা, তাই না? এক্সট্রা 10 মার্কস হচ্ছে কি তোমার দেওয়া কিছু জনকে। অপশন বাড়িয়ে দেবো নাকি, অপশন কি বাড়িয়ে দেবো? যাই হোক, ওগুলো বিতর্কিত জিনিস, ওগুলো আলোচনা না করাই ভালো, তাই না? ওগুলো বিতর্কিত জিনিস, ওগুলো আলোচনা না করাই ভালো। তার কারণ হচ্ছে এই সত্যি বলতেও খারাপ লাগছে, তোমরা কিন্তু অনেকে ভালো পরীক্ষা দিয়েছো, তোমরা যদি সাকসেস না পাও সবচেয়ে দুঃখ পাবো আমি। ঠিক আছে, সিরিয়াসলি অনেকে কিন্তু খেটেছো, প্রচুর খেটেছো এবং ভালো স্কোরও করেছো। এবারে যদি তোমরা কোনো কারণে কিছু মানুষের মানে ভুলের কারণে যদি তোমরা না পাও, তাহলে সত্যি কিন্তু শিক্ষাকে মানে অপমান করা হবে। ঠিক আছে, যাই হোক সেটা সময় কথা বলবে কি হচ্ছে না হচ্ছে, আমরা সেই বিষয়ে আলোচনা করে করব। ঠিক আছে, চলো আপাতত এই কোশ্চেনের উত্তরটা আমরা করি। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, আত্মস্থ করার জন্য চেষ্টা না করা, তাই না? নট দ্য স্ট্রাইভ ফর অ্যাসিমিলেশনস, তাই না? অর্থাৎ তোমরা বুঝতেই পারছো যে অনেক সময় কি হয় যে স্টুডেন্ট শুধু পড়াশোনা করে যায়, কিন্তু সেটাকে কি করে না, অ্যাসিমিলেশন করে না, তাই না? অ্যাসিমিলেশন করে না, অর্থাৎ দেখবে তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যদি গোগ্রাসে খাবারগুলোকে গিলে খাই, তাহলে সেটা আমাদের ডাইজেস্টিভ যদি না হয়, তাহলে কি হয় গো, বমন হয়ে যায়, মানে বমি হয়ে যায়, তাই তো, ইনডাইজেশন হয়ে যায়। সেরকম ভাবে আমরাও যেটা পড়ছি সেটাকে যদি আমরা আত্মস্থ না করি, সেটাকে যদি আমরা ভালো করে না বুঝি, তাই না, তাহলে সেক্ষেত্রে ব্যর্থতা চলে আসবে। তার কারণ হচ্ছে তোমরা দেখতে পেলে SLST 11-12 যারা পরীক্ষা দিয়েছিলে, দেখতে পেলে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলে কোশ্চেন ছিল, তাই না? তো সেক্ষেত্রে যারা বুঝে পড়েছে বা যারা আন্ডারস্ট্যান্ডিং লেভেল থেকে পড়েছে তারা ভালো পেরেছে। তো সেই জন্য বলছি কি যে ব্যর্থতার অন্যতম একটা কারণ হচ্ছে কি, একটা স্টুডেন্ট যদি অ্যাসিমিলেশন না করে, অর্থাৎ সে যদি আত্মস্থ না করে, ঠিক আছে, তাহলে অপশন বি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার আমরা পরের দিকে যাই, কোশ্চেন নাম্বার 11। আচ্ছা, মডার্ন এডুকেশন সিস্টেম, ঠিক আছে, সেখান থেকে রয়েছে যে মডার্ন এডুকেশন সিস্টেম ইজ ড্যাশ, কারিকুলাম সেন্ট্রিক, চিলড্রেন সেন্ট্রিক, নাকি বুকিস, টিচার সেন্ট্রিক। আধুনিক শিক্ষা ব্যবস্থা কেমন, পাঠ্যক্রম কেন্দ্রিক, শিশু কেন্দ্রিক, বই কেন্দ্রিক, নাকি শিক্ষণ কেন্দ্রিক, মানে শিক্ষক কেন্দ্রিক। বলো কি হবে, বলো। একদম, তাহলে দুই একজন, আমি জানি দুই একজন এপাশ সেপাশের অ্যান্সার বলবে, কারণ এটা হচ্ছে কি এমন একটা টপিক, এই জায়গা থেকে কোশ্চেনের অ্যান্সার করা মানে ক্রিটিক্যালি না করলে তাহলে কিন্তু ভুল হয়। তোমাদেরকে বলে দিই যে মডার্ন এডুকেশন সিস্টেমে সবসময় বলা হয় যে পাঠ্যক্রম মানে শিশু কেন্দ্রিক হচ্ছে কি তোমার শিক্ষাকে করা, চাইল্ড সেন্ট্রিক। ঠিক আছে, মডার্ন যে এডুকেশনটাকে সবসময় বলা হয় যে চাইল্ড সেন্ট্রিক, কারণ
মধ্যমণিকে, শিক্ষার মধ্যমণি হচ্ছে কি তোমার স্টুডেন্ট। তো তাকে যদি ফোকাস না করা হয় তাহলে আলটিমেট হচ্ছে কি তোমার কোনো কিছু ঠিক হবে না। তো এই জন্য আমরা বলতে পারি যে মডার্ন এডুকেশন সিস্টেম চাইল্ড সেন্ট্রিক হয়, ঠিক আছে, শিশু কেন্দ্রিক হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। হোয়াট ইজ কনসেপ্ট? দেখো, যেটা আমি তোমাদেরকে এতক্ষণ বলছিলাম যে কনসেপ্ট কথা, তাই না, কনসেপচুয়াল কনসেপ্ট। দেখো সেই কনসেপ্ট কাকে বলে? ধারণা বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট জ্ঞান, বিচার, ছবি, কল্পনা। হোয়াট ইজ কনসেপ্ট? ধারণা বলতে কি বোঝায়? দেখো অপশন বি আর এ এই দুটোর মাঝখানে কিন্তু চলছে, তাই তো? তাই না? তাহলে এই দুটোর মধ্যে কিন্তু চলছে, তাই না? তাহলে এখানে কি হবে? স্পেসিফিক নলেজ, তাই না, স্পেসিফিক নলেজ। তাহলে অপশন যারা এ বলছে তারাই ঠিক বলছে, কিন্তু নির্দিষ্ট হচ্ছে কি জ্ঞান। তাহলে কনসেপ্ট বলতে আমরা কি বুঝি? ধারণা বলতে হচ্ছে কি নির্দিষ্ট জ্ঞানকে আমরা ধারণা বলি, ঠিক আছে? যারা তোমরা অপশন এ বলছো তারা একদম সঠিক উত্তর বলছো, তাই না, স্পেসিফিক নলেজ বা নির্দিষ্ট জ্ঞান। আচ্ছা, তোমাদের ক্লাস কেমন লাগছে একটু বলো দেখি। ক্লাস তোমাদের কেমন লাগছে বলো? এর আগে তোমরা ইংলিশ ক্লাস পেয়েছো, সেটাও কেমন লাগছে বলো, তাই না? আর তোমরা সবসময় চেষ্টা করবে, কিছু যদি তোমাদের সমস্যা হয় তাহলে আমাকে অবভিয়াসলি জানাবে, ঠিক আছে? কোনো সাবজেক্ট, দেখো আগে লাইফ সায়েন্স আমি একা পড়াতাম, এখন কিন্তু তোমাদের অনেক ডাইভার্স টিচার, তাই না? বেঙ্গলি রয়েছেন আমাদের তোমার অমর স্যার, ইংলিশে রয়েছেন তোমাদের সুষমা ম্যাডাম, আরিফ স্যার রয়েছেন ম্যাথামেটিক্স, তাই না? তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আমাকে জানাবে যে স্যার এই এই জিনিসের সমস্যা হচ্ছে বা এটা করলে ভালো হয়, তাই না? তো সেক্ষেত্রে আমাকে কিন্তু জানাবে তোমরা, ঠিক আছে? আমি এইটুকু তোমাদেরকে বলবো যে তোমরা কিন্তু আমাকে জানাবে। চলো দেখো, এবার দেখো নেটওয়ার্ক সমস্যা কার দিক থেকে হচ্ছিল, টিচার দিক থেকে না স্টুডেন্টের দিক থেকে, সেটা দেখতে হবে আগে, তাই না? নেটওয়ার্কের সমস্যা কার দিক থেকে হচ্ছিল সেটা আগে বুঝতে হবে। দেখো এবার বলছে দেখো যে জীবনের কোন স্তরে একটি শিশু কথা বলা শুরু করে, তাই না? এটা খুব ভালো কোশ্চেন। ইন হুইচ স্টেজ অফ দ্য লাইফ ডেভেলপমেন্ট ডাজ এ চাইল্ড স্টার্ট টু স্পিক? ইনফেন্সি, লেট চাইল্ডহুড, অ্যাডোলেন্স, আর্লি চাইল্ডহুড, তাই না? বলো তাহলে জীবনের কোন স্তরে একটি শিশু কথা বলা শুরু করে? বলো কি হবে? শৈশব, বিলম্বিত শৈশব, কৈশোর, প্রারম্ভিক শৈশব। একদম, তাহলে যারা তোমরা আর্লি চাইল্ডহুড বলছো অর্থাৎ প্রারম্ভিক শৈশব, এটাই হচ্ছে কি সঠিক উত্তর, তাই না? এটা এটা ইন জেনারেল। কিছু কিছু ব্যতিক্রমী শিশু থাকে, দেখবে অনেকে ভয় পেয়ে যায়, অনেক পিতামাতা ভয় পেয়ে যায় যে আমার বাচ্চা কি কথা বলবে না। তো এটা ভয় পাওয়ার কিছু কারণ নেই, সেটা এক্সেপশনাল কিছু কেস থাকে, তাই না? তোমরা জানো আইনস্টাইনের গল্প মানে পড়েছো, জীবনী পড়েছো তোমরা? আইনস্টাইন কিন্তু মানে ব্যতিক্রমী শিশু ছিলেন। তিনি দীর্ঘদিন, ঠিক আছে, দীর্ঘদিন তিনি কিন্তু কথা বলতেন না, মানে বাচ্চাকালে আর কি। তো একটা নর্মাল বাচ্চা আর আইনস্টাইনের মধ্যে পার্থক্য ছিল, তার বাচ্চা দীর্ঘদিন পরে কিন্তু কথা বলতে শিখেছিল, ঠিক আছে? তো তাতে হচ্ছে কি তোমরা জানো যে ওটা প্রবলেমের কিছু নয়, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমে দেখা যায়। আর ব্যতিক্রমী শিশুরাই কিন্তু দেখো পরবর্তীকালে কিছু জীবনে করে দেখিয়েছিল, হ্যাঁ না? আইনস্টাইনের তোমরা নাম জানো, আমার বলার অপেক্ষা রাখে না, তোমরা সবাই ভালোই জানো, তাই না? বাংলা স্যারের স্ক্রিন শেয়ার ঠিক মতো দেখাচ্ছিল না, তাই ক্লাস করতে প্রবলেম হচ্ছিল। আচ্ছা, আমি তোমাদেরকে বলে দিই, আমি স্বীকার করে নিচ্ছি, মানে অ্যাকচুয়ালি এই যে টিচমেন্টে আমাদের আগে ক্লাস হতো না, আমাদের আগে হতো গুগল মিটে। তো সেক্ষেত্রে ওনাদেরকে হচ্ছে কি একটু তোমরা দুই একটা ক্লাস একটু মানিয়ে নাও। যেমন ইংলিশের ম্যাডামের ক্লাসেরটাও দেখবে আগের ক্লাসের তুলনায় আজকের ক্লাস কিন্তু কোনো সমস্যা হয়নি, যারা তোমরা গ্রুপ সি গ্রুপ ডিতে আছো, তাই তো? তো একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করা হয়েছিল, ঠিক আছে? তো সেক্ষেত্রে
সবারই ইমপ্রুভ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, ল্যান্ডস্কেপ করে ক্লাস করাচ্ছে, কোনো সমস্যা হবে না। তো সেটা একটু বুঝতে তোমাদেরকে একটু টাইম দাও, ঠিক আছে। 2-1টা ক্লাস একটু এপাশ সেপাশ হবে, ঠিক আছে। তো আশা করি সবটাই ঠিক হয়ে যায়, ঠিক আছে। আশা করি পরবর্তী ক্লাসগুলোতে আমরা ওই প্রবলেমগুলোকে সলভ আউট করে দিতে পারবো, ঠিক আছে। বুঝতে পারলে কি বললাম? একটু তোমরা ধৈর্য রাখো, সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। চলো দেখো, এবার বলছে দেখো, দ্য ফার্স্ট সোশ্যালাইজেশন অফ দ্য চাইল্ড ইজ ফ্যাসিলিটেড বাই ডেস। বলছে একটি শিশুর প্রথম সামাজিকরণ কি দ্বারা সহজ হয়? ল্যাঙ্গুয়েজ, আইসোলেশন, অবজারভেশন, ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ ভাষা, বিচ্ছিন্নতা, পর্যবেক্ষণ এবং স্বাধীনতা। দেখো, এটা তোমরা অনেকেই অনেক কিছু বলছো, কিন্তু উত্তর হয়ে যাবে কি ল্যাঙ্গুয়েজ, তাই না? এটা উত্তর হয়ে যাবে কি ল্যাঙ্গুয়েজ। কেন? তোমাকে কোশ্চেনটা ভালো করে পড়ো। একটি শিশুর প্রথম সামাজিকরণ কি দ্বারা সহজ হয়? ভাষা দ্বারা, তাই না? সে যখন ভাষা শিখছে তখন সে সামাজিকরণের পথে হাঁটছে, সব জিনিসগুলোকে সে বোঝাতে পারছে বা বলতে পারছে, তাই না? তাহলে এখানে কিন্তু আইসোলেশন হবে না, অবজারভেশন হবে না, ইন্ডিপেন্ডেন্স হবে না, তাই না? অপশন হবে কি? অপশন এ, ভাষা। এবার দেখো, কনসেপ্ট অফ দ্য কনসেপ্ট ফরমেশন ডিপেন্ডস অন ডেস। ধারণা গঠন নির্ভর করে কার উপরে? শেখার উপরে, স্থানান্তরের উপরে, দৃষ্টির উপর, কল্পনার উপর। বাহ, এটা খুব সুন্দর। তোমরা সবাই কিন্তু একই অ্যান্সার বলছো, তাই না? তাহলে কনসেপ্ট ফরমেশন ডিপেন্ডস অন দ্য লার্নিং, একদমই ঠিক বলেছো। আমি খুব খুশি হলাম, তোমরা কিন্তু সবাই কিন্তু একই অ্যান্সার বলছো। এখানে তোমাদের ভুল হওয়ার কিন্তু একটা জায়গা ছিল, কিন্তু তোমরা সবাই কিন্তু খুব সূক্ষ্মভাবে বুঝে অ্যান্সারটাকে করলে অপশন এ। এতে আমি খুব খুশি হলাম, ঠিক আছে। চলো, কোশ্চেন নাম্বার 16। এজ এ রেজাল্ট অফ দ্য কোঅপারেটিভ লার্নিং অ্যামং দ্য লার্নার্স। শিক্ষার্থীদের মধ্যে সহযোগী শিক্ষার ফলস্বরূপ আমরা কি দেখতে পাই? শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে, সকল শিক্ষার্থী সমানভাবে শেখে, শিক্ষার্থীদের প্রেরণা কমেও যায়, তাদের শিক্ষকদের প্রয়োজন অনুভব হয় না। সহযোগী শিক্ষার ফলস্বরূপ আমরা কি বলতে পারি? অনেকেই তোমরা বি বলছো, আবার অনেকে এ বলছে। সহযোগী শিক্ষা, কোঅপারেটিভ লার্নিং এমং দ্য লার্নার্স, তার রেজাল্ট বলেছে, তার ফলস্বরূপ কি দেখা যায়? কোঅপারেটিভ লার্নিং। দেখো, এটা কিন্তু তোমরা যারা অপশন এ বলছো না, যারা তোমরা এ বলছো তারাই ঠিক বলছো। লার্নার্স বিকাম সেলফ রিয়েলেন্ট, অর্থাৎ শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে। একদম অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কেন? দেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা বি বলছিলে, তোমরা একটু ভাবো তো, যখন কোঅপারেটিভ লার্নিং হয় তখন সব সব স্টুডেন্ট কি ইকুয়ালি কি পার্টিসিপেট করে, বা সবাই কি সমানভাবে কি শিখতে পারে? তার মধ্যে যাদের দেখবে যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তাই না? আমরাও তো প্র্যাকটিক্যাল করাই, দেখবে ওই সামনে 2-4 জন হচ্ছে এগিয়ে আসে, কিছুজন দেখবে পিছনে দাঁড়িয়ে থাকে, ওদের শেখার ইচ্ছাটাই থাকে না, তাই না? অনেকের ক্ষেত্রে দেখবে। তো সেক্ষেত্রে তারা কি শিখবে? শিখবে না। তো এমন হয় না যে কোঅপারেটিভ লার্নিং এ সবাই কিন্তু সমানভাবে শিখে যায়, এমনটা হয় না। কিন্তু একটা জিনিস এটা দেখা যায় যে কোঅপারেটিভ লার্নিং এ ও কিন্তু হচ্ছে বুঝে যাচ্ছে যে তাকে কি পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, এই জিনিসটা কিন্তু তার একটা আইডিয়া চলে আসে, ঠিক আছে, যারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে অবভিয়াসলি। তো এই জন্য আমরা কিন্তু এখানে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে, এটাকেই আমরা বেস্ট অ্যান্সার হিসাবে গণ্য করতে পারি, তাই না? এছাড়া তোমরা বলবে, কারোর কি মনে হচ্ছিল যে শিক্ষকের প্রয়োজন অনুভব হয় না? এটা কি কারণ মনে হচ্ছিল? দেখো, শিক্ষকের প্রয়োজন সবসময় থাকবে, তাই না? শিক্ষার্থী থাকলে শিক্ষক থাকবে, শিক্ষক থাকলে শিক্ষার্থী থাকবে। এটা কিন্তু একটা মানে ভাইস ভার্সা বলতে পারো, বা এটা একটা মানে বলতে পারো যে মানে একজন থাকলে আরেকজন থাকবে, এরকম একটা ব্যাপার আর কি।
তো সেক্ষেত্রে তাহলে বুঝতে পারছো যে শিক্ষার্থীরা স্বনির্ভর হয়ে ওঠে, এটা কিন্তু সঠিক উত্তর কোঅপারেটিভ লার্নিং এর ক্ষেত্রে। কোশ্চেন নাম্বার 17 কি বলছে দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাই না? এখানে বলেছে যে কোনটা সঠিক। ভালো করে শুনবে, হ্যাঁ ভালো করে শুনবে শুধু। আচ্ছা তুমি যেটা বলছো আমি সেটা বলতে পারি না, তাই না? আমাকে কিন্তু অনেক ভেবে চিন্তে কথা বলতে হয়, বুঝতেই পারছো, তাই না? চলে দেখো তাহলে কোনটি সঠিক। বলছে প্রতিভাবান শিশুরা সবসময় শান্ত থাকে, প্রতিভাবান শিশুরা সবসময় অসাধারণ আচরণ করে, প্রতিভাবান শিশুরা দ্রুত সমস্যার সমাধান করে, প্রতিভাবান শিশুরা যে কোনো কাজ দ্রুত সম্পন্ন করে। এটা একটু ক্রিটিক্যালি থিঙ্কিং করে অ্যান্সার দাও। ক্রিটিক্যালি থিঙ্কিং, সিটি মানে হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং, তাই না? ভালো করে ভেবে অ্যান্সার দাও, ভালো করে ভেবে অ্যান্সার দাও। আমি যখন বলছি যে ভালো করে ভেবে অ্যান্সার দাও, মানে অবভিয়াসলি তোমরা ভাববে, তাই না? নাহলে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এই কোশ্চেনটা কিন্তু অনেকেই ভুল করবে আর কি। এটা এমন একটা কোশ্চেন যেটা ভুল হওয়ার জায়গা রয়েছে। আমি বলেছিলাম যে চাইল্ড ডেভেলপমেন্ট এবং পেডাগজি থেকে 4টা অপশন থাকে, তো এ বি সি ডি। তোমার কোনটা মনে হবে 60% ঠিক, কোনটা মনে হবে 40% ঠিক, কোনটা মনে হবে 20% ঠিক, কোনটা মনে হবে 10% ঠিক। তো এখানে ডিস্টিংগুইশ করে না, মানে সত্যি কথা বলতে কি কোয়াইট ডিফিকাল্ট আর কি, আমি স্বীকার করে নিচ্ছি বাবা, ঠিক আছে? তো এখানে যারা তোমরা কোন অপশনটা বললে ঠিক হবে, একদম যারা তোমরা বেসিক্যালি বলছো সি অ্যান্সার, যারা তোমরা সি অ্যান্সার বলছো, প্রতিভাবান শিশুরা দ্রুত সমস্যার সমাধান করে, তাই না? দ্য গিফটেড চাইল্ড সলভ প্রবলেমস কুইকলি, অপশন সি, তাই না? এই যে এখানে দিয়েছে না এনি টাস্ক, মানে তুমি তাকে যাই দিলে সে করে দেবে, এমনটা হয় না বাবা, তাই না? যে তুমি বলছো যে আমার ডি এর মধ্যে কনফিউশন হচ্ছে, তুমি তাকে যাই কাজ দিলে সে করে দেবে এমন নয়। মানে গিফটেড চাইল্ড মানে প্রতিভাবান হওয়া মানে তুমি তাকে বললে এই তুমি একটা কাজ করো, আমার 4 চাকাটাকে তুমি চালিয়ে নিয়ে চলে যাও, আমার বাড়িতে রেখে দিয়েছো, পারবে সে? যদি না শিখে থাকে পারবে কি? পারবে না। তাহলে যে কোনো টাস্ক তাকে দিয়ে দিলে সে পারবে না, এটা কিন্তু তুমি যদি ভেবে থাকো তাহলে ভুল আর কি, তাই না? প্রতিভাবান শিশু মানে সে সব করে দিতে পারে না। আর যাদের ক্ষেত্রে বি মনে হচ্ছিল, দেখো বলছে যে দ্য গিফটেড চাইল্ড অলওয়েজ বিহেভ এক্সট্রাঅর্ডিনারি, এমন হয় না, তাই না? প্রতিভাবান মানুষ মানে মাত্রই হচ্ছে ভুল করবে, তাই না? এমন নয় যে 100% সবসময় ঠিক করবে, এমনটা নয়, ঠিক আছে? অনেক দেখবে মানুষ কিছু ক্ষেত্রে বা বিশেষ কিছু কারণে তারা কিন্তু ভুল করে, বুঝতে পেরেছো তো? তা এমন নয় যে সে ভালো মানে সবসময় সে ঠিক করবে, বুঝতে পেরেছো তো, তাই না? দেখো তোমরা অনেক ভালো স্টুডেন্ট, কিছু জন আছো যে পরীক্ষা দিলে 9-10 এর ক্ষেত্রে খুব সিলি মিস্টেক করেছো, তাই না? তাহলে তার মানে এমন নয় যে তোমরা ভালো স্টুডেন্ট নয়, তাই না? তার মানে এমন নয় যে তোমরা ভালো স্টুডেন্ট নয়, বুঝতে পেরেছো কি বললাম? বুঝতে পারছো তো? মানে আমার উদাহরণগুলো দ্বারা তোমরা বুঝতে পারছো তো? আমি যে উদাহরণগুলো দিচ্ছি তোমাদের কাজে লাগছে তো নাকি? বুঝতে পারছো তো নাকি? চলো কোশ্চেন নম্বর 18 কি বলছে দেখো, হাউ ক্যান ইউ রিমুভ অ্যাংজাইটি ফ্রম দ্য লার্নার্স। আপনি কিভাবে শিক্ষার্থীদের থেকে উদ্বেগ দূর করতে পারেন। দেখো এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে এই পরীক্ষার সময় ঘটেছিল, অনেকেরই ঘটেছিল, এবং তোমরা আমাকে কিন্তু বহুবারই বলেছিলে, তাই না? তো তখন তোমাদেরকে আমি আমার তরফ থেকে চেষ্টা করেছিলাম কি করে তোমাদের অ্যাংজাইটি গুলোকে কমানো যায়। দেখো এখানে বলছে কখনো শাস্তি আরোপ না করা, শ্রেণীকক্ষে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া, কারো প্রতি পক্ষপাত না দেখিয়ে, তাদের উদ্বেগ না হওয়া পরামর্শ দিয়ে, ঠিক আছে? বাই অ্যাডভাইসিং দেম টু নট বি তোমার হচ্ছে কি এনজিএস। তাহলে কি হবে বলো? তোমরা ফিউচারে টিচার হতে যাচ্ছ অনেকেই, ঠিক আছে, বা সবাই, তো তোমরা কিভাবে এনজাইটি গুলোকে দূর করবে? হাউ ইউ ক্যান রিমুভ এনজাইটি ফ্রম দ্য লার্নার্স। তাহলে এটা একমাত্র উত্তর হয়ে যাবে কি অপশন সি এরটা, কারোর প্রতি পক্ষপাত না দেখিয়ে, তাই না? কারোর প্রতি পক্ষপাত না দেখিয়ে সবাইকে সমান গুরুত্ব দেওয়া। তোমার ক্লাসে যারা রয়েছে
তাদেরকে সমান চোখে দেখতে হবে, তাই না? কাউকে তোমাকে বায়াস করা যাবে না, সবাইকে সমানভাবে দেখতে হবে। দেখো, শাস্তি আরোপ না করা প্লাস হচ্ছে কি তোমার শ্রেণীকক্ষে সম্পূর্ণ স্বাধীনতা দিলে তো তারা মাথায় উঠে বসবে, তাই না? বুঝতে পেরেছো তো? এটা কিন্তু মাথায় রাখবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শোনো, আমি যেহেতু শিক্ষকতার সঙ্গে জড়িত, আমাদের এক একটা ক্লাসেই 120 জন 150 জনেরও ক্লাস করে, আমি যে ক্লাসগুলো নিই, মানে অফলাইনের ক্লাস কথা বলছি। তো সেখানে যদি তুমি একটা ক্লাসকে যদি স্বাধীনতা দিয়ে দাও না, তাহলে তুমি ক্লাসটাকে কন্ট্রোল করতে পারবে না। বুঝতে পেরেছো তো? তারা তোমার মাথায় উঠে নাচবে, তাণ্ডব করবে, বুঝতে পারলে? শিব তাণ্ডব করবে। তো ওটাই হচ্ছে কি, এরকম করবে না যে পুরো স্বাধীন। যদি ক্লাসে ঢুকে বলে দাও যে আমি তোমাদের বন্ধু, ঠিক আছে, তোমরা চিন্তা করো না, তোমাদের আমাকে ভয় পাওয়ার দরকার নেই, তাহলে তোমার কি হবে, তোমার মাথার উপর তারা তাণ্ডব করবে, ঠিক আছে? তো এরকম করা যাবে না, মানে পুরোটাই হচ্ছে তোমার লিবারেশন দেওয়া যাবে না, তাহলে তারা তোমার কন্ট্রোলে থাকবে না। বুঝতে পেরেছো তো? তাহলে একমাত্র কি করতে হবে, কারোর প্রতি পক্ষপাত না দেখিয়ে তোমাকে সমানভাবে সবাইকে গুরুত্ব দিতে হবে, ঠিক আছে? তাহলে অপশন একমাত্র সি ইজ দ্য রাইট অ্যান্সার এই কোশ্চেনের জন্য, ঠিক আছে? এই কোশ্চেনের জন্য। চলো কোশ্চেন নাম্বার 19 কি বলছে দেখো, যে দ্য ওয়ে অফ টিচিং দ্য লার্নার্স অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট ইজ ডেস। শিক্ষার্থীদের পরিবেশ সম্পর্কে শেখানোর উপায় হলো ডেস। কিভাবে পরিবেশ সম্বন্ধে শেখাবে? তাদের সরাসরি পরিবেশের সাথে পরিচিত করানো, তাদের পরিবেশের বিভিন্ন সমস্যা সম্পর্কে সচেতন করা, বিভিন্ন বিষয়ে পরিবেশ সম্পর্কিত বিষয়বস্তু শেখানো, পরিবেশ বিজ্ঞান শেখানো। বলো কি হবে? এনভায়রনমেন্টাল যে স্টাডি সেটা কিন্তু অবভিয়াসলি এখন বাচ্চাদের মধ্যে গ্রো করাতে হবে, নাহলে বুঝতেই পারছো আমাদের কিভাবে বায়োডাইভার্সিটি লস হচ্ছে, পলিউশন বাড়ছে, তাই না? তো সেই জিনিসগুলোকে আমাদেরকে রিকভারি করতে গেলে বা মেনটেন করতে গেলে আমাদেরকে কিন্তু এনভায়রনমেন্টাল স্টাডিজ পড়াতে হবে। তাহলে কিভাবে সেটাকে তুমি মেনটেন করবে? একদম। তাহলে যারা অপশন এ বলছো না, যারা অপশন এ বলছো, গেট দেম তোমার অ্যাকুইন্টেড ডাইরেক্টলি উইথ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ তাদেরকে সরাসরি পরিবেশের সাথে পরিচিত করানো। অর্থাৎ তুমি তাদেরকে পরিবেশে নিয়ে গেলে, তাদেরকে পলিউটেড একটা এরিয়াতে নিয়ে গেলে, তুমি দেখালে দেখো এই কারণে পলিউশন হচ্ছে, এবার এই কারণে পলিউশন হওয়ার কারণে এই ক্ষতিগুলো হচ্ছে, তাই না? তাহলে যদি আমরা সরাসরি তাদেরকে পরিচিত করাই কোনো একটা পলিউশন বা কোনো একটা তোমার বায়োডাইভার্সিটি ফ্র্যাগমেন্টেশন বা তোমার হচ্ছে কি কোনো একটা বায়োডাইভার্সিটি তোমার হচ্ছে কি রিচনেসটা কমে যাচ্ছে, তো এই বিষয়গুলো যদি আমরা সরাসরি তাদেরকে পরিচিত করাই তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা ভালো আসবে। তো এই জন্য আমরা অপশন এটার সাথে অ্যান্সার করে আসবো, অপশন এ। চলো কোশ্চেন নাম্বার 20। তো তোমাদের জানো যে বিভিন্ন শিক্ষাবিদ রয়েছে, তার মধ্যে দেখো ভাইগোটস্কি, তিনি একজন মানে শিক্ষাবিদ। তো তার থিওরি কি ছিল দেখো, অ্যাকর্ডিং টু দ্য ভাইগোটস্কি, কালচার তোমার বলেছে দেখো যে সংস্কৃতি হলো শিক্ষার ফলাফল, সংস্কৃতি হলো শিক্ষার ঐতিহ্য, সংস্কৃতি হলো শিক্ষার একমাত্র নির্ধারক, আর সংস্কৃতি হলো শিক্ষার সহায়ক উপাদান। বলো কি হবে? এটা এটা যারা জানবে তারা পারবে, নাহলে না জানলে পারবে না, ঠিক আছে? এটা ডাইরেক্ট কোশ্চেন। তাহলে এটা হচ্ছে তোমার সংস্কৃতি হলো শিক্ষার সহায়ক উপাদান, তাই না? কালচার ইজ দ্য ফ্যাসিলিটিং ফ্যাক্টর অফ লার্নিং। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, অপশন ডি যারা বলছো তারা, তোমরা বিএডে পড়েছিলে তো নাকি? তোমরা এই মতবাদটা তোমরা কি বিএডে পড়েছিলে না পড়ো? একটু আমাকে কমেন্টে জানাও তো। মানে তোমাদের পরীক্ষা দিতে হয়েছিল তো নাকি? তোমাদের পরীক্ষা দিতে হয়েছিল তো নাকি? ও আচ্ছা, ডিএলএডেও তো তোমাদের এগুলো ছিল নাকি? ডিএলএডে তো তোমাদের এগুলো ছিল, তাই তো? আমার কিন্তু ডিএলএড করা নেই, হ্যাঁ, আমি আগে থেকে বলে দিচ্ছি বাবা, আমি বিএড করেছি। আমার ডিএলএড করা নেই বলে আমি ডিএলএড এর এটা ছিল কিনা আমি বলতে পারবো না, কিন্তু বিএডে ছিল, এটা বিএডে ছিল, আমি আগে থেকে বলে দিলাম। চলো কোশ্চেন নাম্বার 21। এবার বলেছে দেখো, ম্যাথামেটিক্স লার্নিং অফ চিলড্রেন ডিপেন্ডস অন ড্যাশ। গণিত শিশুদের গণিত শিক্ষা নির্ভর করে কার উপরে, তাই না? ম্যাচুরেশন, ইন্টেলেকচুয়াল এবিলিটি, ইন্টারেস্ট, ডেভেলপমেন্ট অফ স্পেশাল রিজনিং। অর্থাৎ পরিপক্কতার উপরে, বুদ্ধিভিত্তিক ক্ষমতার উপর, আগ্রহের উপর, স্থানিক যুক্তির হচ্ছে বিকাশের উপর।
ঠিক আছে। কি হবে বলো? একদম। তাহলে কি হবে? ইন্টালেকচুয়াল এবিলিটি, অর্থাৎ এখানে হচ্ছে কি তোমার বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপরে। ঠিক আছে, তাহলে শিশুদের গণিত শিক্ষা নির্ভর করে কিসের উপরে? বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপরে। ঠিক আছে, দেখবে এই ম্যাথমেটিক্যাল যে ক্যালকুলেশন বা প্রবলেম সলভিং যে ব্যাপারটা রয়েছে, সেটা কিন্তু এই ইন্টালেকচুয়াল এবিলিটি বা বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপরে কিন্তু নির্ভর করে, তাই না? আর এই কারণে কি হয় বলে দেখি, এই কারণে মানে প্রথম থেকেই যার মধ্যে যদি ম্যাথমেটিক্সের উপরে ভীতি ঢুকে যায় না, তাকে ওভারকাম করা মুশকিল হয়ে যায়। হয়তো তোমরা যারা ক্লাস করছো তোমরা জানো, তাই না? অনেকের মধ্যে হয়তো আছে একটা ভয় যে ম্যাথমেটিক্স নাম শুনলেই তার কিন্তু একটা এক্সট্রা কিন্তু একটা পেনিক কাজ করে বা একটা ভয় কাজ করে। হ্যাঁ, সিটেটে সায়েন্সের ক্ষেত্রে ম্যাথমেটিক্স পড়তে হবে, ব্যাস হয়ে গেল, তাই না? ম্যাথমেটিক্স নাম শুনলেই একটা এনজাইটি চলে আসে, তাই না? তার কারণ দেখতে পাচ্ছ এখানে একটা বুদ্ধিভিত্তিক ক্ষমতার উপরে বা ইন্টেলেকচুয়াল এবিলিটি। ঠিক আছে, তো এই জিনিসটা কিন্তু অনেকেরই কাজ করে, তাই না? তো এখানে তোমাদেরকে আমি বলছি যে ভয় পাওয়ার কারণ নেই। এখানে সায়েন্সের ক্ষেত্রে যে ম্যাথমেটিক্সটা রয়েছে সেটা কিন্তু খুবই মানে মাধ্যমিক লেভেলে রয়েছে, আর পেডাগজি রিলেটেড অনেক কিছু কোশ্চেন থাকবে, তোমরা পেরে যাবে। ঠিক আছে, তোমরা পেরে যাবে। আচ্ছা, যারা ক্লাস করছো আর্টসে কারা কারা আছো একটু তোমরা রেসপন্স করো তো। সোশ্যাল স্টাডিজ বা আর্টসে কারা কারা আছো একটু রেসপন্স করো তো। আছে, আমি জানি যে গ্রুপে জয়েন আছে। আছে, কে আছো আর্টসের? যাই হোক, সে মনে হয় ক্লাসে নেই, আছে কিন্তু অনেকেই আছে যারা আর্টসে আছে। চলো কোশ্চেন নাম্বার দেখো 22 বলছে, দেখো যে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট রিলেটেড টু দ্য ক্রিয়েটিভিটি। বলছে যে একটি, দেখো তোমরা সৃজনশীল নামেই পরিচিত, তাই না? যেটাকে আমরা ক্রিয়েটিভিটি বলি, তোমরা সেটা সৃজনশীল বল। দেখো নিচের কোনটি সৃজনশীলতার সাথে সম্পর্কিত নয় বলেছে, নয়। ওকে, দেখো এখানে একটা টিপস বলে দিচ্ছি আগে থেকে। আমি যেভাবে 9টাকে গোল করে দিলাম, তোমরাও পরীক্ষার সময় এটাকে গোল করে দেবে বা আন্ডারলাইন করে দেবে, নাহলে তোমার এই যে নোট কতটাই তোমাকে নোট করে দেবে তুমি বুঝতে পারবে না। ঠিক আছে, কতটা তোমাকে পিছিয়ে দেবে তুমি বুঝতে পারবে না। নট, ট্রু, ফলস এগুলোকে দেখার সঙ্গে সঙ্গে গোল করে দেবে। এই ছোট ছোট টিপস গুলো কাজে লাগাবে, বুঝতে পারলে, ভালো রেজাল্ট করতে গেলে। দেখো বলছে দ্রুত চিন্তা করা, অসম্ভব জিনিসের মধ্যে সম্পর্ক উপলব্ধি করা, ক্রমাগত কঠোর পরিশ্রম করা, একটি সমস্যার একটি নতুন উপায়ে সমাধান করা। বলো কি হবে? নট বলেছে, নট রিলেটেড টু দ্য ক্রিয়েটিভিটি। আচ্ছা, অনেকে তোমরা হচ্ছে সি বলছো, যেহেতু এখানে নট বলেছে না, নট বলেছে। দেখো তাহলে দ্রুত চিন্তা করা, অসম্ভব জিনিসের মধ্যে সম্পর্ক উপলব্ধি করা, ক্রমাগত কঠোর পরিশ্রম করা, একটি সাফল্যের একটি নতুন উপায়ে সমাধান করা, তাহলে কোনটা হবে বলো? তোমরা অনেকেই সি বলছো, কিন্তু ভালো করে কোশ্চেনটা পড়ো আবার, যে ক্রিয়েটিভিটির সম্বন্ধে কোনটা হচ্ছে কি তোমার রিলেটেড নয়। তাহলে এটা কিন্তু টু থিঙ্ক কুইকলি, এটা এটা কিন্তু হচ্ছে কি তোমার ক্রিয়েটিভিটির সাথে যুক্ত নয়, তাই না? ক্রিয়েটিভিটি মানে সৃজনশীলতা, মানে নতুনত্ব কিছু তৈরি করা, তাই না? নতুনত্ব কিছু করা বা নতুনত্ব কিছু ভাবনা করা, তাই না? এই জিনিসটাকে আমরা ক্রিয়েটিভিটি বলি, তাই তো? তো সেক্ষেত্রে তোমরা বলো যেটা কি হওয়া উচিত। একটু মিউট করে দাও, কে আনমিউট করে রেখেছে গো? তুলনা ছিল, তাই তো? দেখো এবারে দেখো, তাহলে এটা কিন্তু তোমার কি হবে? অপশন এটা হবে, দ্রুত চিন্তা করা, এটা ক্রিয়েটিভিটির মানে বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না, তাই না? অপশন হচ্ছে এটা হবে। চলো দেখো কোশ্চেন নাম্বার 23, হাউ ক্যান ওয়ান আন্ডারস্ট্যান্ড দ্য এক্সটেন্ট অফ এ স্টুডেন্টস লার্নিং readiness?
অর্থাৎ একজন শিক্ষার্থীর শেখার প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায়, একজন শিক্ষার্থীর শেখার প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায়। ঠিক আছে, তো এখানে অপশন বলেছে দেখো, স্বতঃস্ফূর্ত আগ্রহ, আচ্ছা শিক্ষকের প্রশ্নের সঠিক উত্তর, শিক্ষককে নোটস দেওয়ার অনুরোধ, নিয়মিত বাড়ির কাজ সম্পন্ন করা। ঠিক আছে, আমি কোশ্চেনটা আবার বলে দিচ্ছি, একজন শিক্ষার্থীর শেখার প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায়, একজন শিক্ষার্থীর শেখার প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায়, একজন শিক্ষার্থীর প্রস্তুতির মাত্রা কিভাবে বোঝা যায়। দেখো যারা তোমরা কিন্তু অপশন এ বলছো না, একদম সঠিক বলছো, স্বতঃস্ফূর্ত আগ্রহ, তাই না? একদম। তাহলে তুমি যদি জেগে ঘুমিয়ে থাকো, তোমাকে কেউ তুলতে পারবে কি? কেউ যদি জেগে ঘুমিয়ে থাকে তাকে তোলা যাবে না। যদি সে প্রকৃত ঘুমিয়ে থাকে তাকে তুমি তুলতে পারো, ডাকলে সে উঠে পড়বে, তাই না? তো সেক্ষেত্রে স্বতঃস্ফূর্ত আগ্রহটা হচ্ছে মেন ব্যাপার। ও যদি নিজে থেকে পড়তে না চায়, তুমি তাকে হচ্ছে কি সে জোর করিয়ে তুমি হোমওয়ার্ক করাও, বা তুমি তাকে হচ্ছে কি যতই টিউশন দাও, যতই তাকে হচ্ছে কি তুমি বই কিনে দাও, যত সাজেশন দাও, লাভের লাভ কিছুই হবে না। তাহলে এখানে যেহেতু আমাদেরকে বলেছে যে একজন শিক্ষার্থীর শেখার প্রস্তুতির মাত্রা, সেটা আমরা স্পন্টেনিয়াস ইন্টারেস্টের উপর ডিপেন্ড করে। সে যদি নিজে থেকে চায় তাহলে করতে পারবে, তাই না? ওকে নিজে থেকে চাইতে হবে। চলো কোশ্চেন নাম্বার 24 বলছে, একটি পরীক্ষার খাতার বেশিরভাগ শিক্ষার্থী একটি প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে ভুল করেছে, সম্ভাব্য কি কারণ হতে পারে? দেখতে পাচ্ছ কোশ্চেনের লেভেলটা কেমন? কোশ্চেনের লেভেল বুঝতে পেরেছো, তাই না? এটাকেই বলে কোশ্চেন, এটাকেই বলে কোশ্চেন। এই এ তোমরা কেন বলছো বাবা? আরে একটা ক্লাসে তো সব রকম শিক্ষার্থী থাকে, সবাই কি মনোযোগ দেয়নি? সবাই কি মনোযোগ দেয়নি মানে তাহলে কি তারা কি করছিল? তারা কি ক্লাসে গন্ডগোল করছিল? একদম। কোশ্চেন তোমরা কি বলো? তোমরা পরীক্ষা দিয়েছে কি বলো, স্যার কোশ্চেনটা না ঘুরিয়ে দিয়েছে, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, আমি এটা পড়েছিলাম, আমার জানা ছিল, কিন্তু কোশ্চেনটা এমন ঘুরিয়ে দিয়েছে আর বুঝতে পারিনি স্যার, নাহলে আমি জানতাম। আমি পরীক্ষা হলে বেরিয়ে যখন দেখি পুরো আমার মনে পড়ে গেছে, কিন্তু স্যার ওই সময়টা আমার মনে পড়েনি, কোশ্চেনটা ঘোরানো ছিল। বলেছো তো তোমরা, এটা তো কারোর না কারোর সাথেও তো একবার না একবার ঘটেছে। তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, মাস্টার্স এতগুলো পরীক্ষা দিয়ে এসছো, কারোর না কারোর সাথে এটা তো ঘটেছে। তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন ওয়াজ নট প্রপার, তাই না? কি হবে গো? প্রশ্নের ভাষা কিন্তু হচ্ছে সঠিক ছিল না, তাই না? তোমরাই বলেছো যে স্যার আমি জানতাম, কিন্তু স্যার কোশ্চেনের মানেটা বুঝতে পারিনি বলে আমি না ভুল করে চলে এসেছি, তাই তো? তাহলে দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য কোশ্চেন ওয়াজ নট প্রপার, প্রশ্নের ভাষা সঠিক ছিল না। চলো কোশ্চেন নাম্বার 25 দেখো, সামথিং ফার্স্ট জেনারেশন লার্নার্স মে বি ইনঅ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস বিকজ, অর্থাৎ বলছে কখনো কখনো প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী হতে পারে, কারণ কি? কারণ কি? প্রথম প্রজন্মের শিক্ষার্থীরা ক্লাসে অমনোযোগী হতে পারে, বাড়িতে কারো সাহায্য করার কেউ নেই, অনেক বাড়ির কাজ করতে হয়, অনেকে বাড়ির কাজ করতে হয়, পড়াশোনার চেষ্টার অভাব রয়েছে, শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, যাদের সমস্যা হচ্ছে আমি বলে দিচ্ছি। প্রথম প্রজন্মের শিক্ষার্থী কারা জানো? ফার্স্ট জেনারেশন লার্নার তারাই যারা হচ্ছে কি যাদের বাবা মা মানে পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলেন না, ঠিক আছে? ওদের বাচ্চা হচ্ছে কি প্রথমবার হচ্ছে স্কুলে গেছে আর কি, শিক্ষার আঙিনায় তারা গেছে বা শিক্ষার আলোকে তারা গেছে আর, তো তাদেরকে আমরা ফার্স্ট জেনারেশন লার্নার বলে থাকি। তো সেক্ষেত্রে এখানে তোমরা
আশা করি এবারে বুঝতে পেরেছো কোনটা হওয়া উচিত। তাহলে তখন তারা কি হবে গো, তাহলে না বাড়ির সাহায্য দেখো, কারো বাবা মা জব করে তারা তারা বাবা মাকে কি তারা তারা কি হচ্ছে সাহায্য করে করে না, তাই না? তারা সময়ই পায় না, তারা সময় পায় না, তারা টিউশন দিয়ে দেয়, তাই না? তো সেক্ষেত্রে সেটা নয়, এটা ডিএডটা হবে, ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য টিচার্স ল্যাঙ্গুয়েজ, তাই না? টিচার্স ল্যাঙ্গুয়েজ। দেখো আমিও কিন্তু একটা প্রত্যন্ত গ্রামেরই থেকে উঠে এসেছি, তাই না? আমার একটা কথা বলছি শোনো, তোমরা হয়তো হাসবে। আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম না, আমার মনে আছে আমি মাস্টারকে কি বলে ডাকতাম জানো? আমি বলতাম যে হচ্ছে কি তুমি বলে ডাকতাম। আমি জানতামই না যে মাস্টারকে যে আপনি বলতে হয়, বুঝতে পারলে? যখন হাই স্কুলে উঠলাম তখন বুঝলাম যে হ্যাঁ মাস্টারকে আপনি বলতে হয়, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে অপশন ডি এরটাই অ্যাপ্রোপ্রিয়েট, শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়, বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে হচ্ছে কি তোমার শিক্ষকের ভাষা বুঝতে অসুবিধা হয়, বোঝাতে পেরেছি? আমি একটা আমার ক্ষেত্রে বললাম, এটাও তোমাদের ক্ষেত্রে অনেকেরই হয়েছে, তাই না? যারা তোমরা ফার্স্ট জেনারেশন লার্নার রয়েছো, তাই না? দেখবে কোথায় তোমরা পড়বে, কার কাছে পড়বে, কিভাবে পড়বে, কোন সাবজেক্ট পড়বে, এই জিনিসগুলো তোমরা জানতে না, তোমরা নিজে থেকেই সবকিছু করেছো, কারণ তোমরা ফার্স্ট জেনারেশন। অনেকেই আছে তোমাদের মধ্যে, অনেকেই আছে, হয়তো 60% এরকম আছে, তাই তো? তো কারণ হচ্ছে কি না, যেহেতু তোমরা তা বাড়িতে হচ্ছে কি কেউ পড়াশোনা জানতো না, তো সেক্ষেত্রে হচ্ছে কি সেই সময় কি হতো না, টিচারের ল্যাঙ্গুয়েজগুলো আমরা মানে প্রকৃতভাবে বুঝতে পারতাম না কি বলছে, তাই তো? কারণ আমরা একটা মানে তোমার হচ্ছে কি ধারণায় অন্তর্ভুক্ত ছিলাম, সেখানে যদি হঠাৎ করে আমরা স্কুল সিস্টেমে যাই তাহলে সেখানে কিন্তু একটা বোঝাপড়ার সমস্যা হতে পারে, বুঝতে পারলে? বিশেষ করে দেখবে মানে প্রত্যন্ত গ্রামগুলোর যে সমস্ত হচ্ছে কি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে, তাই না? বুঝতে পেরেছো তো? চলো দেখো কোশ্চেন নাম্বার 26। এবার বলছে দেখো, হু ইজ নন এজ দ্য ফাদার অফ দ্য চাইল্ড সেন্ট্রিক এডুকেশনস। বলছে দেখো যে শিশু কেন্দ্রিক শিক্ষার জনক হিসাবে কে পরিচিত? ডিউক, ফ্রেবেল, মন্টেলসরি নাকি রুসো? হু ইজ নন এজ দ্য ফার্স্ট অফ চাইল্ড সেন্ট্রিক এডুকেশন? এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। চলো কি হবে? একদম 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 ঠিকই বলেছো তোমরা, যারা তোমরা এ বলছো, তাই না? অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তাই না? ডিবি, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, একদম। চলো দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে দেখো 27। হু কন্ডাক্ট দ্য ফ্যাক্টর অ্যানালাইসিস অফ ইন্টেলিজেন্স ফার্স্ট অফ অল? তাই না? বলছি যে বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? থার্স্টন, গার্ডনার, ক্যারল, স্পিয়ারম্যান। বুদ্ধির উপাদান বিশ্লেষণ প্রথম কে করেন? তাহলে কি হবে? স্পিয়ারম্যান হবে, অপশন ডি, স্পিয়ারম্যান, অপশন ডি। যারা তোমরা ভুল করছো, আমি ধরে নিলাম তোমরা কিন্তু বিএড ভালো করে পড়াশোনা করেন, তাই না? না না করেছো, তোমরা সবাই করেছো, ভুলে গেছো আর এগুলো মনে রাখা টাফ, তাই না? এতদিন হয়ে গেল তোমরা ভুলে গেছো। সেটা দেখো কোশ্চেন নাম্বার 28। দেখো বলছে যে রিডিং অফ লিটারেচার ইজ এসেন্সিয়াল ফর চিলড্রেন বিকজ দ্য চাইল্ড ইজ ড্যাশ। যেটা বর্তমানে কেউ করে না, তাই না? সাহিত্য পাঠ শিশুদের পক্ষে প্রয়োজনীয়, কারণ শিশুরা ড্যাশ জ্ঞান বৃদ্ধি হয়, কল্পনা বিকশিত হয়, কঠিন শব্দ আয়ত্ত করে, চরিত্র গঠন হয়। সাহিত্য পাঠ যদি হয় তাহলে শিশুদের ক্ষেত্রে কি হয়? সাহিত্য পাঠের মাধ্যমে শিশুদের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? তোমরা কেউ ছোট গল্প, প্রবন্ধ এগুলো পড়ো? কারোর অভ্যাস আছে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস?
আমার ইচ্ছা থাকলেও এখন আর উপায় নেই, বুঝলে তো, সময় হয় না। আগে পড়তাম, আমার কাছে রয়েছে অনেক বই, আগে পড়তাম, এখন ইচ্ছা থাকলেও উপায় হয় না, বুঝলে। তো যাই হোক, তাহলে এটা মানে কি কি জানো তো, এটা হচ্ছে কি তোমার কল্পনা বিকশিত হয়, অপশন বি, ডেভেলপস ইমাজিনেশন, তাই না, কল্পনা বিকশিত হয়। তোমরা কেউ পড়ো এখন ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ? তোমাদেরও সময় হয় না, তাই না, তোমরাও খুব ব্যস্ত। এই রিল চলে আসতে, রিল, হোয়াটসঅ্যাপ, ফেসবুক চলে আসতে, ব্যাস, আর সেগুলো এখন আলমারিতে শোকেজে রাখা আছে, তাই না, বইগুলো এখন রিলেই সব হয়ে যাচ্ছে। রিলের মাধ্যমে ছোট গল্প, প্রবন্ধ, উপন্যাস সবই হয়ে যাচ্ছে, তাই তো। চলো কোশ্চেন নাম্বার 29। আচ্ছা, বলছে যে মাঝে মাঝে ভয়েস ব্রেক করছে, এটা কি ঠিক সবারই হচ্ছে নাকি ওর হচ্ছে? দেখো কোশ্চেন নাম্বার 29 বলছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স অকার এমং চিলড্রেন ডিউ টু ডেস। শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায় কিসের কারণে? শিশুদের মধ্যে ব্যক্তিগত বৈষম্য দেখা যায় কিসের কারণে? চলো তাহলে এটা কি হবে, অপশন ডি এরটা হবে, ডি। তাহলে ডি, কম্বিনেশন অফ ফার্স্ট টু, তাই না, প্রথম দুইয়ের সমন্বয়, মানে এ এবং বি, তাই না, এ এবং বি এর সমন্বয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, কম্বিনেশন অফ ফার্স্ট টু, তাই না, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কি হবে, এ এবং বি, অর্থাৎ হেরিডিটি অনলি, এনভায়রনমেন্টাল, এই দুটো কারণে, বংশগত এবং পরিবেশের কারণে, বংশগত এবং পরিবেশ দুটোর মিলিয়ে হবে। চলো দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 30, এটা লাস্ট কোশ্চেন, এটা তোমাদের লাস্ট কোশ্চেন। তো চলো কি হবে বলো, কি বলেছে দেখো, যে বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে, তাই না, হোয়াট মে বি দ্য প্রবাবল কজ অফ মিস্টেক ইন দ্য রাইটিং দ্য সেম স্পেলিং রিপিটেডলি, তাই না, হোয়াট মে বি দ্য প্রবাবল কজেস অফ মিস্টেক ইন দ্য রাইটিং অফ দ্য সেম স্পেলিং রিপিটেডলি। বারবার একই বানান ভুল করার সম্ভাব্য কারণ কি হতে পারে? শুধু একজন বলছে সি, পূজা বলছে সি, আর বাকিরা এ। তাহলে এটা যারা তোমরা এ বলছো না, শিক্ষণ অক্ষমতা, এটাই হবে সঠিক উত্তর, লার্নিং ডিসএবিলিটিস, তাই না। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা এ বলছো তোমরা সঠিক বলছো, ঠিক আছে, যারা এ বলছে তারা সঠিক বলছে। আচ্ছা তোমরা বলো তো কার কত স্কোর হলো, কার কটা স্কোর হলো, মানে কে কটা পারলে আর কি, কে কটা সঠিক উত্তর করতে পারলে? বাহ, খুব সুন্দর, তোমরা তো অনেক করে ফেলেছো, তোমরা তো অনেকগুলো পাচ্ছ, তাই না। তাহলে সিডিপি পড়াতে হবে না, তাই তো, তাহলে তোমাদের সিডিপি আর পড়ানো দরকার নেই, যেহেতু তোমরা অনেক স্কোর করে দিচ্ছ, 27-28টা ঠিক, মানে আর পড়ানো দরকার নেই, তাই না। তাহলে সিলেবাস শেষ, আজকেই সিলেবাস শেষ। তাই তো নাকি? যাই হোক দেখো, তাহলে আমরা এর পরের ক্লাসে, ঠিক আছে, সিডিপির পরের ক্লাসে আমরা প্রথম থেকেই শুরু করব, একদম প্রথম থেকেই, যেটা হচ্ছে কি দেখো, বিকাশের ধারণা এবং শিখনের সাথে তার সম্পর্ক। ঠিক আছে, এটা আমরা নেক্সট ক্লাসে, মানে আমার যেটা নেক্সট ক্লাস রয়েছে, ওই নেক্সট ক্লাসে আমরা এটা পড়ব, বুঝতে পেরেছো তো। তাহলে আমরা নেক্সট ক্লাসে হচ্ছে কি এটাই পড়বো আর কি, বুঝতে পারলে, এটাই আমরা পরের ক্লাসে পড়ব। তো আজকে আমরা সিডিপির আর ক্লাস রাখছি না, তোমরা জানো আমাদের সায়েন্সের ক্লাস রয়েছে, যারা আর্টস আছো তোমরা চাইলে করতে পারো, আমি গ্রুপে লিখেছিলাম। তো
বা তোমরা চাইলে তোমরা লেফট করতে পারো। যারা সায়েন্সে আছো তাদের করতে হবে, তাই না? যারা বায়ো সায়েন্সে আছো বা সায়েন্সে আছো তাদেরকে করতে হবে। যারা তোমরা আর্টসে রয়েছো, সোশ্যাল স্টাডিজে, তোমাদের সায়েন্স লাগবে না, কারণ তোমাদের সিলেবাসটা আমি বলেছিলাম। তো ওতেই হচ্ছে কি তোমরা থাকলে থাকতে পারো, না থাকলে তোমরা লেফট করতে পারো। তো চলো তাহলে তোমাদের কি ব্রেক দিতে হবে নাকি কন্টিনিউ করবো? বলো, তোমাদেরকে ব্রেক দিতে হবে না কন্টিনিউ করবো?